পুনরায় দীর্ঘশ্বাস ফেলল হামিদা। সূচনা টলমল চোখে তাকিয়ে রইল। শেষ কথাটা শুনে বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করলো। কষ্ট হলো শাশুড়ির নিঃসঙ্গতার কথা ভেবে। শ্বশুরের প্রতি ভালোবাসার গভীরতা বুঝতে পেরে মুহূর্তে মনে প্রশ্ন জাগলো, এ পৃথিবীতে স্বামী স্ত্রীরা কতগুলো বছর একসঙ্গে সংসার করে, কতগুলো রাত একে অপরের সঙ্গে মিশে কাটায়, একে অপরের বাচ্চার মা বাবা হয়, কত শত সুখ দুঃখের স্মৃতি গড়ে তোলে, একে অপরের পরিপূরক হয়ে কাটিয়ে দেয় অনেকগুলো বসন্ত। এরপর যখন হুট করে সৃষ্টিকর্তা তাদের মধ্যে চিরবিচ্ছেদ ঘটায়, এই বিচ্ছেদ কি মেনে নেওয়া যায়? বিচ্ছেদ কি সহনশীল হয়? কিভাবে পারে মানুষ মানুষ হারানোর যন্ত্রণা নিয়ে বাঁচতে? শাশুড়ির যে যন্ত্রণাটা সে অনুভব করার কথা ভাবতেই পারছে না, সে যন্ত্রণা শাশুড়ি ভোগ করছে। ভাবতে শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে পড়ল তার দাদিনের কথা। তার দাদান মারা গেছে আজ প্রায় ২০ বছর, অথচ তার দাদিন আজও দাদানের কত স্মৃতি ধরে বেঁচে আছেন। কথার ফাঁকি দাদানের কত পছন্দ কত অপছন্দ, স্বভাব আচার আচরণ নিয়ে গল্প করে। একজন নারী একজন পুরুষকে ধারণ করে একাকী বার্ধক্যের কতগুলো বছর কাটিয়ে দিচ্ছে। হামিদাও সেই পথেরই প্রতীক। হাফ নিঃশ্বাস ছাড়ল সূচনা। হঠাৎ হামিদা জিজ্ঞেস করলো, শোনো, খুব তাড়াতাড়ি আমি সুসংবাদ শুনতে চাই। আজকের পর যেন আর ওষুধ টষুধ খেও না। আমার কথা কি তুমি বুঝতে পারছো? সূচনা লজ্জা পেল, মাথা নত করে মনে মনে বলল, আপনার ছেলের সঙ্গে আমার সেই সম্পর্কই হয়নি যার জন্য ঔষধটুকু খেতে হবে। মুখে বলল, আসলে মা, উনি চান আমার পড়াশোনাটা শেষ হোক। পড়াশোনা শেষ হোক মানে? আজকালকার খবর তোমরা রাখো। পড়াশোনা করে করে বাচ্চা নিবা না, এরপর আর বাচ্চাই হবে না। তাছাড়া তোমার যথেষ্ট বয়স হয়েছে তিশা। যদি এই বয়সে মা হয়ে পড়াশোনা চালাতে পারে, তুমি পারবে না? তোমার তো মা নেই, ভালো মন্দ জ্ঞান দেবার মানুষও নেই। আমার কথা শোনো, একটা বাচ্চা নিয়ে নাও। ওর দেখাশোনা নিয়ে চিন্তা করতে হবে না। আমি যতদিন বেঁচে আছি কোনো সমস্যা হবে না। পড়াশোনা করো। মাহের চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। আমার আপত্তি নেই, শুধু একটা বাচ্চা নাও, এরপর যা খুশি করো। সূচনা মাথা কাত করলো। হামিদা আরও অনেক কিছু বোঝালো তাকে, সে শুধু মাথা নেড়ে সবেতে সম্মতি দিল। পরের দিন সকাল সকাল মাহের সূচনা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রুদ্র তাদের জন্য গাড়ি পাঠিয়েছে। সে গাড়ি করেই দুজন যাচ্ছে ব্যস্ত শহর ঢাকাতে। পাশাপাশি দুজন বসে, অথচ দুজনের দৃষ্টি জানালার বাইরে। মাঝে মাঝে মাহের আর চোখে তাকাচ্ছে সূচনার দিকে। গত রাত থেকে সূচনা অনেক বেশি চুপচাপ। এই নীরবতার অর্থ কি এখনও টের পায়নি। প্রশ্ন করেও উত্তর মেলেনি। এই যে এত সুন্দর করে সাজগোজ করে পাশে বসে আছে, তবুও কত কমতি মুখটায়। কারণ এই মুখে হাসি নেই। মাহেরের মনে হয় সূচনার সুশ্রী মুখে গাম্ভীর্যতার চেয়ে মৃদু হাসিটা বেশি মানায়। কিন্তু মেয়েটা খুব কম হাসে। মাঝে মাঝে নিজেকে ব্যর্থ স্বামী অনুভব হয়। কারণ সে তার স্ত্রীর মুখের হাসি ফোটাতে অনেক বেশি অক্ষম। সূচনার দিকে নম্র দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে আক্ষেপ করছিল সে। জানালার বাইরে থেকে দৃষ্টি ফিরিয়ে আচমকাই মাহেরের দিকে তাকালো সূচনা। তৎক্ষণাৎ দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ল। সূচনা নড়ে চড়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। মাহের না পেরে আবারও জিজ্ঞাসা করলো, আপনার কি হয়েছে সূচনা, বলুন আমায়। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে সূচনা জবাব দিল, বলবো কখন? বাসায় গিয়ে। কিছুটা স্বস্তি পেল মাহের। বউ নিয়ে এই প্রথম লং জার্নিটা উপভোগ করতে প্রসঙ্গ পাল্টে ফেলল। বলল, আপনার হাসিটা আমি খুব ভালোবাসি, কিন্তু আফসোস আপনি বছরে একবার হাসেন। থতমত খেয়ে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল সূচনা। জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে অল্পখানি হাসলো, তাও লুকিয়ে। মাহের জহুরি চোখে তা দেখে নিয়ে বলল, আমি যা ভালোবাসি তাতেই আপনি লজ্জা পান, এটাই আবার আফসোস, এটাই আবার দুঃখ। ফিরে তাকালো সূচনা। তার কথাগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবদারে ঘেরা একটি প্রশ্ন ছুড়ে দিল। কাঁধে মাথা রাখি। তৎক্ষণাৎ উত্তর মাহেরের, আমাদের মাঝের দেয়ালটাকে দৃঢ় না করে ভাঙার চেষ্টা করুন সূচনা। আমার কাঁধে মাথা রাখার জন্য অনুমতি চাইছেন। এতগুলো মাসে আমরা এতটুকুই আপন হয়েছি। আপনাকে আমি এর জন্য শাস্তি দেব, যে শাস্তি আপনাকে আর কখনো এমন প্রশ্ন করার সাহস দেবে না। সূচনার থেকে দৃষ্টি সরিয়ে সম্মুখে স্থির দৃষ্টি ছুড়ে দিল মাহের। সূচনা দুরু দুরু বুকে অস্বস্তি মনে সন্তর্পণে তার কাঁধে মাথা রেখে চোখ বুঝল। নরম সুরে বলল, আপনার মতো মানুষ যদি আমায় শাস্তি দেয়, সেই শাস্তি অবশ্যই আমি গ্রহণ করার ক্ষমতা রাখি। মুচকি হাসলো মাহের। বিড়বিড় করে বলল, ম্যাডাম, আপনি কল্পনা করতে পারবেন না আপনার জন্য কি অপেক্ষা করছে। আই বিলিভ দ্যাট ধৈর্যের ফল খুবই সুমিষ্ট হয়।
সব কিছুর জন্য শুক্রিয়া সৃষ্টিকর্তা এবং রুদ্রকে। এদিকে হৈমির অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। উত্তেজনা সকাল থেকে ঠিকঠাক খেতেও পারেনি সে। দুপুর গড়িয়ে যাচ্ছে, এখন এসে পৌঁছায়নি মাহের সূচনা। এদিকে খিদের জ্বালায় পেট চুই করছে রুদ্রর, কিন্তু খেতে পারছে না হৈমির জন্য। ইদানিং সে হৈমির প্রতি কিছুটা যত্নশীল হয়েছে, মনের ভিতর কিছু সুন্দর স্বচ্ছ অনুভূতিরও সৃষ্টি হয়েছে। সে মনে করে এটা আল্লাহ প্রদত্ত অনুভূতি, কারণ হৈমি তার স্ত্রী, তার প্রতি এমন অনুভূতি আসাটা স্বাভাবিক। হৈমির প্রতি তার যত্নের প্রথম ধাপ শুরু হয় খাওয়া দাওয়ার ব্যাপারেই, কারণ সে অনুভব করেছে সর্বপ্রথম হৈমিকে ঠিকঠাক খেতে শেখাতে হবে। মেয়েটা খাওয়া দাওয়ার ব্যাপারে বড্ড উদাসীন। সারাদিন প্যাক প্যাক করে কথা বলবে, গাপুস গুপুস করে ফাস্ট ফুড খাবে, আর শরীর খারাপ করে হায় হতাশ করবে। শরীরে চড়িয়ের সমানও মাংস নেই। দুদিন আগে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে গিয়েছিল হৈমিকে ফুচকা খাওয়াতে। ফুচকা খেয়ে গাড়িতে ওঠার পূর্বে এক বৃদ্ধকে নজরে পড়ল, ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। নিজের ওজনটা মাপা উচিত মনে করে ওজন মাপল। 87 কেজি ওজনের বিশাল দেহী পুরুষে তার ওজন মাপা শেষে হৈমিকে মাপতে বলল। যেখানে তার ওজন 87 কেজি, সেখানে হৈমির ওজন মাত্র 44 কেজি। নিজের তুলনায় নিজের বউয়ের ওজন দেখে রীতিমতো লজ্জায় বাকহারা হয়ে গিয়েছিল সে। নিজেকে নিজেই ভয়ানক গালি দিয়ে বসেছিল। গালি শুনে হৈমি বরাবরের মতো উচ্চারণ করলো, সি। ব্যাস, রেগে গিয়ে ওর দুগাল চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, এই ওজন নিয়ে আমার সামনে ঘুরে বেড়াও? বড় বড় ডায়লগ ঝাড়ো, লজ্জা লাগে না? ভয় হয় না? এই, তোমাকে নিয়ে তোমার কোনো আইডিয়া আছে? আমার পাশে ঘুমাও কিভাবে? তোমার হাড্ডিগুলো ভর্তা হয়ে যাওয়ার 100% সম্ভাবনা আছে, সেটা জানো? ভয় পেয়ে হৈমি সমান তালে দুদিকে মাথা নাড়ালো। দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, জানবে কি করে, হিডিয়েট একটা। এরপর থেকে হৈমির খাওয়া দাওয়ার ব্যাপারে তার যত্নের পরিমাণ 4 গুণ বেড়ে গেছে। হৈমি খেয়াল করেছে রুদ্র তাকে ছাড়া কিছুদিন যাবৎ খাবার খায় না, পাশাপাশি তার পছন্দ অপছন্দেরও বেশ গুরুত্বও দিচ্ছে। তিশার কাছে এসব শেয়ার করা সে বলেছে রুদ্র হয়তো ধীরে ধীরে পাল্টে যাবে, তার স্বামীর মতোই একসময় বউকে ভালোবেসে দিওয়ানা হয়ে যাবে, চোখেও হারাবে। প্রথমে তিশার কথা বিশ্বাস করে খুশি হয়েছিল হৈমি, কিন্তু টুকটাক যত্নের পাশাপাশি রুদ্রের গম্ভীরতা, কঠিন আচরণ, পাশাপাশি অসহ্য রকম সন্দেহতাচের ব্যবহারে নিরাশ হয়েছে। এই যে ভাই ভাবির জন্য অপেক্ষা করে উত্তেজনা সে ছটফট করছে, ওদিকে রুদ্র গম্ভীর মুখে বিরক্তিতে কপাল কুঁচকে কাউচের উপরে বসে আছে। একবার শুধু বলেছিল লাঞ্চ করে নিতে, হৈমি তাকে একাই করে নিতে বলা সে জল ফুলিয়ে বসে আছে। হৈমির ছটফটানের মাত্রা বাড়ার সাথে সাথে রুদ্র ধৈর্য কমতে লাগলো। একসময় সে রুম ছেড়ে বেরিয়ে ডাইনিংয়ে গিয়ে নিজ হাতে খাবার বেড়ে খাবারগুলো রুমে নিয়ে এলো। দাঁতে নখ কাটতে কাটতে হৈমি বলল, আরেকবার ফোন করুন না ভাইয়াকে। চোখ গরম করে রুদ্র বলল। চুপচাপ এখানে এসে বসো এবং খাবারগুলো শেষ করো। হৈমি বিরক্ত চোখে তাকালো, তেজ দেখিয়ে বলল, আমার খিদে নেই, আপনার মতো খাওয়ার এত শখও নেই। মেজাজ বিগড়ে গেল রুদ্রর। টেবিলের উপরে খাবার গুছিয়ে রেখে উঠে এলো সে। হৈমির বাহুতে শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে বসালো কাউচের উপর। চট করে নিজেও পাশে বসে পেছন থেকে এক হাতে হৈমির কোমর চেপে ধরল। হুকুম করলো ভদ্র মেয়ের মতো নিজে খেতে এবং তাকেও খাইয়ে দিতে। হৈমি প্রথমে অবাধ্যতা করলেও রুদ্রের হাতের বেহা স্পর্শে মিলিয়ে গেল। রুদ্র ভয়ানক থ্রেটও দিল, কথা না শুনলে আমার এই 87 কেজি ওজন দিয়ে আজ তোমার চুনোপুটি শরীরটাকে একদম পিষে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না, একদম মেরে গুম করে দেবো। ভয় পেয়ে ঢোক গিলল হৈমি। মনে মনে রুদ্রকে অসংখ্য বকাঝকা করে খাইয়ে দিতে শুরু করলো, কিন্তু নিজে এক লোকমাও মুখে তুলল না। তার এক জেদ, সে ভাই ভাবি এলে খাবে। পৃথিবী উল্টে গেল, রুদ্রর কথা আজ সে শুনবে না। রুদ্র ঠান্ডা মাথায় বোঝালো তার সঙ্গে খেতে, পরে না হয় ওদের সঙ্গে আবার খাবে, কিন্তু হৈমি শুনল না, অবাধ্যতা করলো। তার এই অবাধ্যতায় তেরা রুদ্র তেরামি শুরু করে দিল। চোখ মুখ শক্ত করে প্লেট থেকে খাবার তুলে হৈমির মুখের সামনে ধরলো। জেদ ধরে হৈমি চোখ মুখ শক্ত করে মুখ বন্ধ করে রইল। রুদ্র ধৈর্যচ্যুত হয়ে শেষে বলল, তুমি যেই তেড়ামি জেদি স্কুলের স্টুডেন্ট, আমি সেই তেড়ামি জেদি স্কুলের হেডমাস্টার। ওকে ডার্লিং, হাঁ করো। বাক্যটি শেষ করে বাহাতে হৈমির দুগাল চেপে ঠোঁট জোড়া ফাঁক করে ভাতের লোকমা মুখে ঢুকিয়ে দিল। হৈমি যেন খাবারটা ফেলে না দেয়, তাই হাত দিয়ে মুখ চেপে ধরে কড়া ধমক দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করছো হৈমি, তুমি এতটাও বাচ্চা নও যে স্বাভাবিক বিষয় বুঝতে পারো না। লিমিট ক্রস করবে না, দিলো খাবারটা। হৈমি কিছু বলতে চাইল, রুদ্র ভয়ানক রেগে এবার শক্ত ধমক দিল, এই, গিলে যা বলার বলো, মেজাজ খারাপ করবি না। গোধূলি বিকেল, পশ্চিম আকাশে গাঢ় কমলা বর্ণের সূর্যটা নিভু নিভু।
ফুরিয়ে গেল আস্ত একটা দিন, নেমে এলো সন্ধ্যা। ঠিক যেভাবে রাত ফুরিয়ে ভোরের আগমন ঘটে, সেভাবেই দিন ফুরিয়ে সন্ধ্যা নামলো, জানান দিল রাত্রির আগমনী বার্তা। দিন ফুরায়, রাত ফুরায়, ফুরিয়ে যায় এ জগতের মানুষগুলো। এবেলা নবজাতকের জন্ম হচ্ছে, তো ওবেলা কোনো না কোনো প্রবীণার মৃত্যু হচ্ছে। ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠা, হেসে খেলে জীবন পাড়ি দেওয়া মানুষগুলো। এ জগতের সবকিছুই ফুরিয়ে যায়, জড় বস্তু থেকে শুরু করে জীব, সবকিছুরই অন্তিমকাল রয়েছে। সবই যদি ক্ষণস্থায়ী হয়, তবে পৃথিবীতে দীর্ঘস্থায়ী কি কিছুই নেই? আছে কি ভালোবাসা নামক অনুভূতিময় কোনো শব্দ? বুকের বাঁ পাশে ডান হাতটা চেপে ধরল মাহের, যেখানে দিকি দিকি শব্দ হচ্ছে। এক ঘুমন্ত সুশ্রী মুখের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ল তার কাঁধে। শিহরণ জাগাচ্ছে রদ্রে রদ্রে। সেকেন্ড কয়েকবার মাঝেই গন্তব্যে এসে পৌঁছালো তারা। কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকা সূচনাকে ডাকলো কয়েকবার। ক্লান্ত দেহে নরম চোখে তাকালো সূচনা। মাথা তুলে হাই তুলতে তুলতে সরে বসলো। মাহের আলতো হেসে বলল, নামতে হবে, পৌঁছে গেছি। বাক্যটি কর্ণগোচর হতে সূচনার সকল অবসাদ নিমিষেই দূর হয়ে গেল। চোখের পলক পড়ল ঘন ঘন। আশেপাশে নজর বুলিয়ে সন্তর্পণে এক ঢোক গিলল। ফের মাহেরের পানে তাকিয়ে নরম সুরে বলল, অনেক দিন পর লং জার্নি করছি তো, তাই কিছুটা দুর্বল ফিল করছি। সেই থেকে এমন ঘুমিয়ে গেছি। মৃদুভাবে হাসলো মাহের। গাড়ি থেকে নামার পূর্বক্ষণে বলল, রিল্যাক্স চার, আপনার দ্বারা 4-5টা খুন হয়ে যায়নি। এভাবে অপরাধ বোধে ভুগবেন না। ইটস ওকে, একটা লং জার্নি। আপনার মাথা আমার কাঁধে, আপনার ঘুমন্ত সুশ্রী মুখে আমার চোখ। ব্যাপারটা দারুণ ছিল। আই এনজয়িং। মাহের বেরিয়ে রুদ্রকে কল করলো। সূচনায় কিছুক্ষণ লজ্জা মিশ্রিত মুখেই বসে রইল। শ্বাস প্রশ্বাস চলল ঘন ঘন। নিজেকে ধাতস্থ করে নিয়ে 2 মিনিটের মাথায় নামলো সে। সঙ্গে সঙ্গে মুখোমুখি হলো রুদ্রর। সে কিছু বলার পূর্বেই বোনের দুর্বল মুখশ্রীতে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রুদ্র বলল, বেশি খারাপ লাগছে মনে হয়, চল চল রেস্ট নিবি। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে আহ্লাদে ভেসে গেল হৈমি। সারাটাক্ষণ খুশিতে গদগদ হয়ে রইল। মুখ থেকে হাসি সরে না, কথা ফোরে না। কোনো রকমের রুদ্র শুধু সন্ধ্যার নাস্তাটুকু করাতে পেরেছিল। নাস্তা করে সূচনা শুয়ে আছে। মায়ের হৈমির সঙ্গে গল্পে মগ্ন। এক পর্যায়ে মাথা ধরে গেল সূচনার। টের পেয়ে হৈমিকে মাহের বলল, হৈমি, মা যে যে জিনিস পাঠিয়েছে দেখেছো? উচ্ছ্বসিত কণ্ঠে হৈমি বলল, ইস, দেখাই হয়নি। ওগুলো আমাদের ঘরে রাখা। আমি গিয়ে দেখি, পরে আবার আসবো। মায়ের সম্মতি দিলে হৈমি ছুটে বেরিয়ে গেল। ছোট্ট নিঃশ্বাস ফেলে সূচনার কাছে এসে বসলো মাহের। জিজ্ঞেস করলো, অনেক বেশি খারাপ লাগছে? মাথা যন্ত্রণায় কান্না পেয়ে গেল সূচনার। দোয়াতে মাথা চেপে ধরে উঠে বসলো সে। বলল, হৈমি চলে গেছে। ওকে একটু বলবেন আমার চুলে বিলি কেটে দিতে, তেল দিয়ে দিতে। আসলে যখনই ব্যথা হতো দাদি এভাবে তেল দিয়ে দিত, এতে বেশ আরাম লাগে। রুগ্ন মুখটা দেখে বড্ড মায়া হলো মাহেরের। বলল, আমি পারবো। তেল কোথায় বলুন, দিয়ে দিচ্ছি। 2 হাঁটু আড়াআড়ি ভাঁজ করে মাহেরের সামনে বসলো সূচনা। ছোট্ট একটি বাটিতে তেল ঢেলে পাশে রাখলো। মাহের তার পেছনে বসে বেশ যত্ন নিয়ে চুলে বিলি কেটে তেল লাগাতে শুরু করলো। আরাম পেয়ে চোখ বুঝলো সূচনা। 2 চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো অজস্র নোনা পানি। মাথা যন্ত্রণা নাকি সৌভাগ্য, এই নোনা পানির উৎস কি জানা নেই তার। শুধু জানে বড়ই সুখ সুখ লাগছে। এত শান্তি পৃথিবীর আর কোথাও বোধহয় নেই। এমন একটা অনুভূতি হচ্ছে, কি নরম কি মিষ্টি এই অনুভূতি। এই অনুভূতিতে সিক্ত হয়ে অন্তঃকোণে বয়ে গেল শীতল স্রোত। এই ভাগ্য এতকাল কোথায় লুকিয়েছিল তার। রুমের দরজা খোলা। রৌদ্র এসেছিল সূচনাকে জিজ্ঞেস করতে সকালবেলা কি খাবে তারা। বোন জামাইয়ের যত্নের কোনো প্রকার ত্রুটি এসে রাখতে চায় না। মা নেই, বাবা নেই তো কি হয়েছে, সে একাই যথেষ্ট। কিন্তু এটুকু জিজ্ঞাসা না করে ফিরে গেল নিজের রুমে। 2 চোখ ভরে দেখা বোনের সুখে কিঞ্চিত বাধা দিতেও মন সায় দিল না। প্রাণ ভরে শুধু চায় এই সুখটা অটুট থাকুক। যতকালে পৃথিবীতে তার বোনের অস্তিত্ব থাকবে, ঠিক ততকাল। টুকটুক করে মায়ের পাঠানো জিনিসগুলো বের করছিল হৈমি। রুদ্র বিছানায় বসে ভাবছে কিছু, অথচ তাকিয়ে আছে হৈমির পানে। হৈমি নিজের মতো করে সব বের করে দেখে। জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। বিষ্টর মতো বড় বার্মি চাচার শুধু বিছনার সাইড টেবিলের ড্রয়ারে রাখলো। 2টো নিজের কাছে রেখে একটি সিঁড়ি খেতে খেতে রুম ছাড়তে উদ্যত হলো। অমনি কাঠখাট্টা স্বরে রুদ্র বলল, কোথায় যাচ্ছ? চঞ্চল পা আচমকা থামিয়ে আচার খেতে খেতে ঘাড় ঘুরিয়ে হৈমি বলল, বুঝেন না কোথায় যাচ্ছি? জিজ্ঞেস করার কি আছে?
ভেঙচিয়ে কথাটা শেষ করলো সে। বিরক্ত মুখে রুদ্র বলল, এদিকে এসো। মৃদু পায়ে এসে হৈমি দাঁড়ালো তার সামনে। এসে জিজ্ঞেস করলো, এখন ওদের কাছে যেও না, লং জার্নি করেছে, রেস্ট করুক। গল্প করার জন্য অনেক সময় পাবে কাল থেকে। কথাটা যুক্তিসঙ্গত, তাই মান্য করলো হৈমি। সিদ্ধান্ত নিল ব্যালকনিতে গিয়ে আয়েশ করে বার্মিজ খাবে, পাশাপাশি রাতের আকাশ দেখবে, তারা গুনবে, শহরের বিল্ডিং দেখবে, তবুও এই নুনহীন পান্তাবাতের সামনে বসে থাকবে না। তার সিদ্ধান্তটি বেশিক্ষণ স্থির রইল না। রুদ্রের প্রশ্নের সিদ্ধান্ত পাল্টে বিভ্রান্তিতে পরিণত হলো। কি খাচ্ছ এটা? আপনি এটা চেনেন না? বার্মিজের প্যাকেট একটু এগিয়ে ধরে জিজ্ঞেস করলো হৈমি। রুদ্র নাক ছিটকে বলল, দেখে তো তেমন ইম্পর্ট্যান্ট কিছু মনে হচ্ছে না যে চিনতেই হবে, বা চেনা বাধ্যতামূলক। তীব্র অপমানে গাল ভার হয়ে গেল হৈমির। তেজ দেখিয়ে বলল, এটা বার্মিজ বড়ই দিয়ে বানায়, একটার দাম 2 টাকা করে, অনেক টেস্টি। আমি আর টিশা একসঙ্গে থাকলেই এটা খাই, কি যে মজা। এটা কিভাবে খেলে সবচেয়ে বেশি মজা লাগে জানেন? পানিতে ভিজিয়ে। বুঝতেই পারলেন না তাই না? আচ্ছা বোঝাচ্ছি, এটার ভিতরে হালকা পানি দিয়ে মাখো মাখো করেও খাওয়া যায়। আবার বাটিতে কয়েকটা প্যাকেটের আচার ঢেলে পানি দিয়ে একটু লবণ মরিচ গুঁড়ো দিলেও জোস লাগে। হৈমির জিভে জল চলে এলো। রুদ্র চোখ মুখ অস্বাভাবিক কুঁচকে তাকিয়ে রইল। কর্কশ কণ্ঠে বলল, অস্বাস্থ্যকর খাবার এটা। মেজাজ খারাপ করে হৈমি বলল, থুর বেটা, স্বাস্থ্য অস্বাস্থ্য বুঝি না, জিভে যা অমৃত লাগে তাই খাই। মুহূর্তে জিভে কামড় পড়ল তার। রুদ্রের ভরাট মুখে তাকিয়ে জোরপূর্বক এসে বার্মিজের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, একবার টেস্ট করেই দেখুন, ছাড়তে চাইবেন না। তেলে বেগুনে জ্বলে উঠল রুদ্র। শটান হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিবিয়ে বলল, এসব বাজে খাবার আমি খাই না, তোমাকেও নিষেধ করেছি এসব খাবে না। এগুলো খেলে অসুখ হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। মুখ ভেঙিয়ে হৈমি বলল, দেখুন এটা আমার খুব প্রিয়, এটা আমি ছাড়তে পারবো না, প্রয়োজনে আপনাকে ছেড়ে দিব। কথাটা বলে দুপা পিছিয়ে গেল হৈমি। রুদ্র ঘাড় বাম দিক ডান দিক বাঁকিয়ে তার দিকে গাঢ় চোখে তাকালো। বলল, পিছিয়ে গেলে যে? কথাটা বলে ভয় লাগলো? না মানে বাঁকা এসে চুলগুলো দুহাতে ব্যাগ ব্রাশ করে নিল রুদ্র। কয়েক কদমে গিয়ে হৈমির কাছে চলে গেল। শান্ত কণ্ঠে বলল, লিসন, বার্মিজ খাও, ঘাস পাতা শামুক নর্দমার কীট যা পারো খাও, শুধু নিজে সুস্থ থাকো, ওজন বাড়াও। তোমার এই 44 কেজি ওজন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভ্রু কুঁচকে গেল হৈমির। সূক্ষ্ম চোখে তাকিয়ে বলল, আমার ওজনের সঙ্গে আপনার ঘুমের কি সম্পর্ক? জানি না। বলে সরে দাঁড়ালো রুদ্র। হৈমি বার্মিজ খেতে শুরু করলো আবারও। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে কিছু একটা বলল, যা দেখে হৈমি বলল, বকার হলে উঁচু গলায় বকুন, নিচু গলায় বকে বাহাদুরির কিছু নেই। চরম বিরক্ত হয়ে চট করে হৈমির বাহু চেপে ধরল রুদ্র। হাত থেকে বার্মিজ ফেলে দিয়ে ধমকে বলল, ফ্রিজে জুস আছে, ফল আছে, কেটে খাও, এটা বাদ। চোখ কটমট করে হৈমি বলল, আমার বার্মিজ ফেলে দিলেন? আপনি একটা অসহ্য, আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। কি শুরু করেছেন? আমার ওজন কি খুব কম নাকি? আপনার ওজন অনেক বেশি। আপনি একটা মোটু, নিজের লজ্জা ঢাকতে আমার সাথে ভেজাল করছেন। নিজের হাতির শরীরের দিকে নজর না দিয়ে আমার বিড়ালে শরীরের কুনজর দিচ্ছেন। হাতি বানাতে চাচ্ছেন আমাকে, কি ভেবেছেন আমি চালাকি বুঝি না? সব বুঝি আমি, হাড়ে হাড়ে বুঝি। এসব করে করে আমাকে হাতির মতো মোটা বানাবেন, যাতে কোনো ছেলে আমাকে দেখে পছন্দ না করে। আমার রূপ সৌন্দর্য স্বাস্থ্যের নিচে চাপা ফেলতে চাচ্ছেন। সব বুঝি আমি, সব। হৈমির কথা ভেবাচাকা খেলেও ক্রোধকে বেশি প্রাধান্য দিল রুদ্র। চটে যাওয়া মেজাজেই বলল, ওকে ফাইন, এই লিড়লিড়ে শরীরে তুমি কতটুকু সহ্য করতে পারো তাই দেখব। বড় বড় চোখ করে হৈমি বলল। মানে? বাঁকা হেসে রুদ্র বলল, সংসার, পড়াশোনা, স্বামী, সোহাগ সব সামলাতে হলে শারীরিক মানসিক সব দিক থেকে সবল থাকতে হয় ডার্লিং। দুর্বল লোকদের এসব সহ্য হয় না। আপনি আমাকে দুর্বল বলে অপমান করছেন? আচমকা হৈমির খুব কাছে এসে দাঁড়ালো রুদ্র। কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস কণ্ঠে বলল, কতটা সবল তা তো দেখেই ছাড়বো। দুদিন পর সূচনার 23তম জন্মদিন, তাই রুদ্রর সঙ্গে মাহের পরিকল্পনা করে ঢাকাতে এসেছে। বিয়ের পর প্রথম বউয়ের জন্মদিন, বিশেষভাবে এই দিনটাকে উদযাপন করতে চায় মাহের।
সূচনার খুব ইচ্ছে ছিল বাংলাদেশের প্রতিটি ভ্রমণ উপযোগী স্থানে ঘুরে বেড়াবে, কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হয়নি রুদ্রর জন্য। বোনের প্রতি অতিরিক্ত পসেসিভনেস থাকার কারণে দু একটা জায়গায় ব্যতীত কোথাও যেতে দেয়নি রুদ্র। সেবার রুদ্র কাজিন ব্রাদার্সদের নিয়ে কক্সবাজার ঘুরে এলো। সূচনা কত অনুরোধ করলো তাকে নিয়ে যেতে, রুদ্র রাজি হয়নি। সেই যে মেয়েটা মন খারাপ করলো, সে মন খারাপ এখনো ভালো হয়নি। তাই তো সেবারের পর আর কখনোই ভাইয়ের কাছে আবদার করেনি কোথাও বেড়াতে নিয়ে যাবার। অভিমানী বোনের অভিমান ঠিক টের পেয়েছে রুদ্র, তাই এবছর বোনের জন্মদিন উপলক্ষে আকাশপথে কক্সবাজার বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বোন জামাইকে তার তরফ থেকে গিফটও বলা চলে। মায়ের যদিও এতে নারাজ ছিল, পরবর্তীতে স্বাভাবিক হয়েছে। শতহোক ভাইয়ের ভালোবাসা থেকে তো বউটাকে বঞ্চিত করতে পারে না। আগামীকাল বিকেল 5টা 5 মিনিটেই তাদের 4 জনের ফ্লাইট। এ ব্যাপারে শুধু রুদ্র, মায়ের আর হৈমিই জানে। সূচনা জানবে আগামীকাল ঠিক 5টা 5 মিনিটে। তার আগ মুহূর্ত পর্যন্ত শুধু বিষয়টা কৌশলে গোপন রাখার পালা। রুদ্র হৈমির মতো পেট পাতলা মানুষটাকে নিয়ে ভীষণ চিন্তিত রয়েছে, তাই সারাক্ষণ চোখে চোখে রাখছে। মুখ ফসকে একবার যদি বলে দেয় তাহলে পুরো পরিকল্পনাটাই বরবাদ হয়ে যাবে। আর লাঞ্চ শেষে সূচনা কিছু ভেজা কাপড় শুকাতে ছাদে যাচ্ছিল, সঙ্গে হৈমি। রুদ্র রুম থেকে হৈমিকে সূচনার সঙ্গে দরজা পর্যন্ত যেতে দেখি হাঁক ছেড়ে ডাকলো, হৈমি, এই হৈমি, আমার ওয়ালেট কোথায়? সহসা রুদ্রের এহেন কাণ্ডে রীতিমতো ওরা দুজনেই অবাক হলো। হৈমি ভ্যাবাচাকা খেয়ে সূচনার দিকে তাকালো। সূচনা মুচকি হেসে বলল, যাও, ভাইয়ার ওয়ালেট খুঁজো গিয়ে। বারে, আমি ওনার ওয়ালেট কোথায় পাবো? ওনার জিনিস আমি রাখি নাকি? ডাকছে যখন যাও না, দুজন মিলে একসঙ্গে খুঁজে বের করো। আমি এগুলো ছাদে মেলে দিয়েই আসছি। একটু সুযোগ মিলেছিল ছাদে যাওয়ার, খাটাস লোকটার জন্য আর যাওয়াই হলো না। চোখে মুখে তীব্র রাগ ফুটিয়ে রুমে এলো হৈমি। এক প্রকার চিৎকার দিয়েই বলল, আপনার সমস্যা কি? আপনার ওয়ালেট কোথায় আমি জানবো কি করে? প্যান্টের পকেটে ওয়ালেট ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্র। হৈমি হতভম্ব হয়ে গেল তার কাণ্ড দেখে। রাগে দুঃখে মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, এটা কি হলো? ওয়ালেট হাতে নিয়ে সারের মতো চেঁচাচ্ছেন। হৈমি, আমার ওয়ালেট কোথায়? আপনি এত খারাপ কেন? ভ্রু কুচকে দৃঢ় পায়ে দরজার দিকে এগিয়ে গেল রুদ্র। অল্প আওয়াজ তুলে দরজা লক করে পুনরায় ফিরে তাকালো হৈমির দিকে। হৈমির ইচ্ছে করলো রুদ্রের পেছনে বাঁধা ছোট্ট ঝুঁটিটা মুঠো ধরে আস্ত রুদ্র শরীরটাকে 100টা আছাড় দিতে, কিন্তু সেই ইচ্ছে ইহজন্মে পূরণ হবার নয় বলে ব্যর্থ শ্বাস ফেলল। রুদ্র ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে রাশভারী স্বরে জিজ্ঞেস করলো, মানুষ কিভাবে ষাঁড়ের মতো চেঁচায়? স্পিক আউট। শেষ শব্দ দুটো ধমকেই বলল। ফলশ্রুতিতে কেঁপে উঠল হৈমি, কাপা গলায় বলল, অকারণে আমাকে চেঁচিয়ে ডেকেছেন, তাই রাগ করে বলেছি। কি ইনোসেন্ট উত্তর! এরপরও কি রেগে থাকা যায়? যায় না। তাই রুদ্র আর রাগ করলো না। সে অকারণ ডাকটাকে কারণে পরিণত করার জন্য বেশ আয়েশ করে বিছানায় গা এলিয়ে দিল। হৈমির দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে হাত উঁচিয়ে কাছে ডাকলো, কাছে এসে মাথাটা টিপে দাও, ঘুমাবো কিছুক্ষণ। অবাধ্যতা করতে পারল না হৈমি। কেমন শান্ত হয়ে চলে গেল রুদ্র শিয়রে। ছোট ছোট নরম তুলতুলে হাত দিয়ে মাথা টিপে দিতে শুরু করলো। আরামে চোখ বুজে এলো রুদ্রর। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, পরীক্ষার সময় খুব কাছাকাছি। কক্সবাজার থেকে ঘুরে আসার পর আর সময় নষ্ট করা যাবে না, মনে থাকবে? অল্প আওয়াজে উত্তর দিল হৈমি। থাকবে। মৃদু হাসলো রুদ্র। সহসা বলে উঠল, শার্টের বোতাম খোলো। হুম। চমকে উঠল হৈমি, আমতা আমতা করে বলল, মানে? আরে বাবা, বাংলায় তো বললাম, শার্টের বোতাম খোলো। অধর উল্টে চোখ দুটো ছোট করে তাকালো মেয়েটা। রুদ্র সহসা চোখ মেলে কঠিন স্বরে আদেশ করলো, শার্টের বোতামগুলো খুলে দাও, কুইক। ছোট ছোট চোখে তাকিয়ে রুদ্রর বলিষ্ঠ হাত দুটো দেখে নিল হৈমি। মনে মনে বলল, নিজের মতো বড় বড় হাত থাকতে আমার মাসুম হাতগুলোকে লোকটা শুধু শুধু পরিশ্রম করায়। ধীরে ধীরে সবগুলো বোতাম খোলার পর রুদ্রের শরীর থেকে অদ্ভুত এক ঘ্রাণ ভেসে এলো। আচমকায় নাক টেনে ঘ্রাণটুকু গাঢ়ভাবে শুষে নিল হৈমি। রুদ্র সেদিকে তাকিয়ে বাঁকা এসে সেন্ডো গেঞ্জিটা নিজেই খুলে উল্টো হয়ে শুয়ে পড়ল। হৈমি বিস্মিত হয়ে কিঞ্চিত সরে বসলো। লজ্জায় গাল দুটো লালে লাল হতে লাগলো তার। নিঃশ্বাস হয়ে উঠল ভারী। শুকনো গলায় ঢোক গিলতে লাগলো ক্ষণে ক্ষণে। প্রচণ্ড আড়ষ্টতায় ভুগতে লাগলো আকস্মাৎ। অকপটে রুদ্র বলল, শরীর টিপে দাও। আবারও চমকালো হৈমি। চিন্তান্বিত দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল পেশিবহুল দেহটার দিকে।
বুকের ভিতরে কেমন কেমন অনুভূতি হচ্ছে তার, ধক ধক শব্দে মন মাতোয়ারা হয়ে উঠছে। পুরো শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে, চোখ দুটোতে ভর করছে রাজ্যের ঘুম। এমন ঠেকছে কেন তার? রুদ্রের পেশিবহুল উন্মুক্ত পিঠটা দেখে তার এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? হাই তুলতে তুলতে কাঁধে আলতো করে হাত রাখলো সে, মৃদুভাবে কাঁধ টিপতে শুরু করলে রুদ্র বলল, শরীরে কি জোর নেই? জোর আনো হাতে। শরীর ব্যথা করছে, ব্যথা কমিয়ে দাও। বউ যখন হয়েছ, বরের শরীরের সব অসুখ সারাতে হবে তোমায়। হৃদয়টা টন টন করে উঠল হৈমির। হাতের জোর বাড়াতে গিয়ে সহসা হাত অবশ হয়ে এলো। এতক্ষণের মুখ সরানো লজ্জাটুকু সারা অঙ্গে মেখে একাকার হয়ে গেল। না পেরে উঠে যেতে উদ্যত হলো সে। টের পেয়ে সহসা হ্যাঁচকা টান দিয়ে বিছানায় শুয়ে ফেলল ওকে রুদ্র। তড়িৎ গতিতে উপর দিয়ে কম্বল টেনে নিজেদের ঢেকেও ফেলল। হৈমি ছটফট করার চেষ্টা করতে রুদ্রের ঠোঁট জোড়া আঙুলের সাহায্যে চেপে ধরে ভরাট স্বরে বলল, কাজ দিয়েছি পারুনি, তাই অকাজ করার সাহসও দেখাবে না। চুপচাপ 1 ঘন্টা ঘুমাবে আমার সঙ্গে। নিমিষেই শান্ত হলো হৈমি। রুদ্র ঠোঁটে চেপে রাখা আঙুলটি সরাতেই সে বলল, আমি ঘুমাবো না। তাহলে আমাকে ঘুমাতে সাহায্য করো। বলতে বলতে পুরো হৈমিটাকে নিজের দ্বারা আবদ্ধ করে নিল। ছোট্ট দেহটার থরথর কম্পন অনুভব করলো নিগুড়ভাবে। হৃদয় জুড়ে ছুঁয়ে গেল সুখের উষ্ণ হাওয়া। আবেশে চোখ বুজে হৈমির ছোট্ট বুকে মাথা রাখলো সে। ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করলো, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ নড়াচড়া করবে না। রুদ্রের মুখের উষ্ণ নিঃশ্বাস বক্ষ বিভাজনে পড়তেই নড়ে চড়ে উঠল হৈমি। রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, আমার সুরসুরি লাগছে, এভাবে থাকতে পারছি না, দম আটকেও আসছে। বিরক্তি প্রকাশ করে রুদ্র বলল, হুম, যা ইচ্ছে লাগুক, যা ইচ্ছে আটকাক, আমি ছাড়ছি না। এইভাবে থাকার অভ্যাস করো ভাইজান। রুদ্রের মুখে এমন আদরে কথা শুনে শরীরের সঙ্গে সঙ্গে মাথাটাও এবার ভন ভন করতে লাগলো হৈমির। কি সাংঘাতিক কাণ্ড হচ্ছে! সন্ধ্যার পর সুজনা মায়েরকে জানালো সে বাইরে যাবে, টুকটাক কেনাকাটা করে ফুচকা খেয়ে তবেই ফিরবে। মায়ের মনে মনে চিন্তা করছিল ব্যাগপত্র গোছাবে কখন। এরপর মনে স্থির করে ফেলল সূচনা ঘুমানোর পরেই সব গোছাবে। আপাতত রুদ্রের সঙ্গে টুকটাক জরুরি কথা বলতে হবে। এরই মধ্যে সূচনার আবদার এসে পড়ল। সে তার কথা জানিয়ে তৈরি হতে শুরু করেছে। মায়ের দ্বিধান্বিত কণ্ঠে বলল, সূচনা আমার কাল বাইরে যাই। আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে মাহেরের দিকে তাকালো সূচনা। কিছু জিজ্ঞেস করার পূর্বেই মাহের বলল, শরীরটা ভালো লাগছে না আজ। আজকে উঠে এগিয়ে এলো সে, ব্যস্ত গলায় শুধালো, ভালো লাগছে না মানে? কি হয়েছে আপনার? কথাটা বলতে বলতে চট করে মাহেরের কপালে হাত রাখলো। তাপমাত্রা স্বাভাবিক দেখে নিয়ে বলল, কেমন লাগছে বলুন প্লিজ। আপনি অস্থির হচ্ছেন কেন? তেমন কিছুই নয়, প্লিজ শান্ত হন। সূচনার মুখ জুড়ে মেঘের ঘন ঘটা। মাহেরের কিঞ্চিত খারাপ লাগলো, কিন্তু এই খারাপ লাগা, এই মেঘ যখন কেটে যাবে তখন তাদের থেকে সুখী বোধহয় পৃথিবীর আর কেউই হবে না। এটা ভেবেই প্রলম্বিত নিঃশ্বাসও ছাড়লো। ধীরে সুস্থে সূচনাকে নিজের পাশে বসিয়ে চিবুকে আলতো চেয়ে বলল, আজ বাসাতে আপনার হাতে বানানো কিছু খাই। কি খাবেন বলুন, আমি করে আনছি। আপনার যা খুশি একটা করুন, হৈমিকে বলুন সাহায্য করতে। মাথা নাড়িয়ে সম্মতি দিল। সূচনা বলল, আপনি আরাম করুন, আমি যাচ্ছি। সূচনা রান্নাঘরে যাওয়ার পূর্বে হৈমিকে দুবার ডাকলো। রুদ্রের ঘুমটা তখনই ছেড়ে যায়। দেখতে পায় হৈমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তা দেখে ওকে ছেড়ে পাশের বালিশে মাথা রেখে বলে, সূচনা ডাকছে, চোখে মুখে পানি ছিটিয়ে ওর কাছে যাও। ড্রয়িং রুমে বসে রুদ্রের সঙ্গে কথা বলছিল মাহের। আগামীকালের আলোচনা শেষ করে হঠাৎই মাহের বলল, হৈমির পরীক্ষা তো অতি নিকটে। মা বলছিল পরীক্ষাটা আমাদের বাড়ি থেকে দিক, এরপর ছোটোখাটো আয়োজন করেই না হয় ওকে আপনাদের বাড়ি পাঠানো হবে। শুনেছি আপনার দাদিরও তাই ইচ্ছে। বাবার সঙ্গেও গতকাল কথা হয়েছে, উনি আপনাকেও নিশ্চয়ই বলেছেন। মাহের কথা রুদ্র গম্ভীর হয়ে গেল, বলল, আমি বাবাকে না বলে দিয়েছি। মায়ের জানতো বিষয়টা, কারণ শ্বশুরের সঙ্গে গত রাতে এই বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছে তার। সে যে এই বিষয়ে অবগত তা রুদ্রকে বুঝতে না দিয়ে বলল, দেখুন, প্রতিটা সন্তান নিয়ে বাবা মায়ের স্বপ্ন থাকে। হৈমিকে নিয়েও আমার মায়ের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পুরোপুরি দুঃস্বপ্ন হোক আমি চাই না। আপনারও বোন আছে, আশা করি আপনি আমার জায়গাটা বুঝবেন। সূচনাকে ইঙ্গিত করতে রুদ্র জেদ ভেঙে ঘুরিয়ে গেল। দ্বিধান্বিত হয়ে বসে রইল সে। টের পেয়ে মায়ের সম্পূর্ণ আস্থার সঙ্গে বলল, আমরা সবাই এখন এই সম্পর্কটাকে মেনে নিয়েছি। বিয়ের পর এতগুলো দিন একসাথে রয়েছেন আপনারা, তাই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আমরা বাধ্য। শুধু পরিবারের দিকে তাকিয়ে হৈমির দিকে তাকিয়ে হলেও রাজি হয়ে যান। আমি এবং সূচনা দুজনেই চাই হৈমি আমাদের সঙ্গে ফিরে যাক।
পরীক্ষা শেষে দু পরিবারের সন্তুষ্টি নিয়ে নতুন জীবন শুরু করুক। মায়েরকে সরাসরি আর না করতে পারল না রুদ্র, শুধু বলল। আমার সিদ্ধান্ত পরে জানাবো। মাহের বলল। আশা করি হ্যাঁ বোধক সিদ্ধান্ত হবে। সাত সকালে হঠাৎই রুদ্র সিদ্ধান্ত নিল সে কক্সবাজার যাবে না। সে যাবে না মানে হৈমিও যেতে পারবে না। এ ব্যাপারে মায়ের প্রথমে বিচলিত হলো, রুদ্রের সঙ্গে একান্তে কথা বলার পর শান্ত হলো। রুদ্রের সিদ্ধান্তে সন্তুষ্ট হলো সে। পূর্ণ বিশ্বাস রেখেই বোনের বোঝানোর দায়িত্ব রুদ্রের উপরই ছেড়ে দিল। দুপুরের পরে সূচনাকে নিয়ে বেরিয়ে গেল সে। সূচনা যতবার জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, মায়ের ততবারই উত্তর দিল। কোনো প্রশ্ন নয়, 2 ঘন্টার জন্য কোনো প্রশ্ন করবেন না। 2 ঘন্টা পর যত খুশি প্রশ্ন করবেন। এই 2 ঘন্টা চুপচাপ আমাকে অনুসরণ করুন, আমি যা বলি তাই শুনুন। ওরা বেরিয়ে যাওয়ার পর পরে হৈমি রুমের দরজা আটকে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আজ রুদ্রের উপর ক্ষোভটা তার আকাশ ছুঁয়েছে। দরজার বাইরে থেকে অনেক ডাকাডাকি করে হৈমিকে দিয়ে দরজা খোলাতে পারল না। শেষে ডুপ্লিকেট চাবির সহায়তায় লক খুলে ভেতরে প্রবেশ করলো সে। দেখতে পেল বিধ্বস্ত মুখে মেঝেতে বসে আছে হৈমি। অস্থির হয়ে সে এগিয়ে এলো, চট করে পাজা কোলে তুলে নিল ছোট্ট দেহটাকে, বলল। আরে বাবা, বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমার কথাটা শোনো, কান্না থামাও। আমি তোমাকে পুরো বিষয়টা বলছি। কেন হঠাৎ যাওয়া ক্যান্সেল করেছি সেটা শোনো। কক্সবাজার যাওয়া ক্যান্সেল করলেও একদিনের ছুটিও ক্যান্সেল করিনি। সব তোমাকে। আর কোনো কথা বলার সুযোগ পেল না রুদ্র। তীব্র ক্রোধের বশীভূত হয়ে হিংস্র বাঘিনীর মতো তাকে আক্রমণ করে বসল হৈমি। দোয়াতে অসংখ্য কিল ঘষে দিল বুকের পাটাতে। চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলল প্রায়। শেষ পর্যায়ে সামনের দুপটি দাঁত দিয়ে সজোরে কামড় বসালো রুদ্রের বুকের বাঁ পাশে। ব্যথায় অকুলন হয়ে ওর ছোট্ট শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলতে বাধ্য হলো রুদ্র। ত্বরিত গতিতে টি শার্ট খুলে বিস্মিত হলো সে। গলগলীয় রক্ত ঝরছে বুক থেকে। কি যন্ত্রণা! বিস্মিত হয়ে তাকালো হৈমির ক্রোধান্বিত মুখের দিকেও, দাঁতে দাঁত চেপে বলল। আমার সঙ্গে ফাইট করবে? খুব ইচ্ছে আমার সঙ্গে ফাইট করার। ওকে ফাইন, প্রস্তুত হও তবে। বুকে হাত চেপে চিকিৎসা বক্স নিয়ে রুম ত্যাগ করলো রুদ্র। মানাতে চেয়েছিল হৈমিকে, কিন্তু সুযোগ দিল না হৈমি নিজেই। তাই বাধ্য হয়ে সমঝোতা না করেই দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি একাই নিয়ে ফেলল। এয়ারপোর্ট থেকে কক্সবাজারের কলাতলি পয়েন্টে অবস্থিত একটি 5 তারকা রিসোর্টে এসে উঠল মাহের সূচনা দম্পতি। রিসোর্টটির নাম সাইমন বিচ রিসোর্ট। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রিসোর্টগুলোর মধ্যে সাইমন বিচ অন্যতম। রিসোর্টের সম্মুখে এসে দাঁড়ালো তারা। সূচনা আচমকে শক্ত করে মাহেরের একটি হাত চেপে ধরল। ক্ষণিকের জন্য চমকালো মাহের। অবাক চোখে তাকালো সূচনার বিস্ময়ান্বিত মুখ পানে। রুদ্ধশ্বাস বেরিয়ে এলো তার। সেই যে এয়ারপোর্টে সূচনাকে জানিয়েছিল। সূচনা, আমরা 2 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি। বিয়ের পর আপনাকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম ঢাকা যখন এসেছি আপনার অভিলষণীয় জায়গাটা একটু ঘুরে আসি, তারপর ফুরফুরে মেজাজে দুজনে বাড়ি ফিরব। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল সূচনা। চোখের পলক ফেলছিল মিনিট 2 পর। মাহের পুনরায় যখন বলেছিল। আপনি খুশি হননি? রুদ্রের কাছে শুনেছি আপনার অনেক দিনের শখ ছিল কক্সবাজার বেড়াতে যাওয়ার। সব ব্যবস্থা রুদ্রই করেছে, আমি নিষেধ করেছিলাম, শোনেনি। বলেছে আমার তরফ থেকে আপনাকে আর যাই দিই, এই জিনিসটা সে দিতে চায়, কারণ সে আপনার বহুদিনের জমিয়ে রাখা অভিমান ভাঙাতে চায়। মাহেরের মুখের কথাগুলো শুনে নিরুত্তর হয়েছিল সূচনা। চোখ দুটো চিকচিক করছিল ঠিকই, তবুও বুক ভরে শান্তির নিঃশ্বাস ছেড়েছিল। মনে মনে ভাইকে কৃতজ্ঞতা জানিয়েছিল খুব। একদিন পরই তার জন্মদিন। জন্মদিনের উপহারটা দারুণ লেগেছে তার। মায়ের এখন পর্যন্ত বলেনি এটা তার বার্থডে গিফট, তবুও বুদ্ধিমতী সে বুঝে নিয়েছে মায়েরও বুঝি তাকে কোনো অসাধারণ উপহার দিয়ে চমকে দেবে এবার। এমন অহরহ উত্তেজনাময় ভাবনা ভাবতে ভাবতে একটা শব্দও বিনিময় করেনি সে। মায়ের ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। সূচনা কিছুতেই অসন্তুষ্ট হয়নি তো। তার সে চিন্তা দূর হয়ে গেল এভাবে শক্ত করে হাতটা ধরাতে। এরপর শান্তি মিল সূচনার বলা বাক্যটিতে। সে অবিশ্বাস্য সুরে তাকে শুধালো। আমি তো বিশ্বাসই করতে পারছি না মাহের, আপনার সঙ্গে আমার এখানে এভাবে আসা হবে। আমি কি স্বপ্ন দেখছি? একটু চিমটি কাটুন তো আমায়। মাহেরের হাত নাড়িয়ে কথাগুলো বলল সে। মায়ের মুচকি এসে চিমটি না কেটে সহসাই তাকে জড়িয়ে ধরল শক্ত করে। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল। এটা স্বপ্ন নয়, সত্যি। বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন ডিয়ার। পুরো শরীর জুড়ে শীতল হাওয়া দোল খেল সূচনার। কনকনে শীতের মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতের শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল ওদের। সূচনা লজ্জায় মুখ দিয়ে উষ্ণ ধোয়া ছাড়তে ছাড়তে নুয়ে পড়া কণ্ঠে বলল। ওরা দেখছে মাহের, প্লিজ সরুন, ছাড়ুন আমায়। ওরা সাইমন রিসোর্টের প্রবেশদ্বার এরিয়াতে দাঁড়ানো। সূচনার কথাটা শুনে সহসা মায়ের থেকে ছেড়ে দিয়েছে।
ডান দিক বাম দিক সামনে পেছনে তাকিয়ে সে মাত্র 3 জন লোক দেখতে পেল। এদের রয়েছে 2 জন কাপল আর একজন সিঙ্গেল ম্যান। তারা ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কাপলদের মধ্যে থেকে ছেলেটা ওদের উদ্দেশ্য করে বলল। মাহের সৌজন্যপূর্ণ হেসে জবাব দিল। হ্যালো, সেম টু ইউ। সূচনা লজ্জায় গাল দুটো লাল করে নতমুখে দাঁড়িয়ে মাহেরও কিঞ্চিত লজ্জায় অদরে হাসি ছড়ালো। মাথা চুলকে এক হাতে লাগেজ, অপর হাতে সূচনার নরম হাতটা চেপে ধরে এগিয়ে গেল ভেতরে। সূচনার মস্তিষ্ক জুড়ে আন্দোলন হতে লাগলো মাহের বলা একটি বাক্যই, বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন ডিয়ার। হানিমুন শব্দটা হৃদয়ে যেন ধরাক ধরাক করে উঠল। তাকে নিয়ে মাহের পরিকল্পনা এতদূর এগিয়ে গেল, অথচ সে জানতেও পারল না। কোনোভাবেই তার মনের চলা অনুভূতি টের পেয়ে গেছে নাকি? যে ভবিষ্যৎ চিন্তা শাশুড়ি মা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে তা কি টের পেয়েছে মাহের? পাকটের সে তো এটাই চাইছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। এবার সত্যি সত্যি তার সংসারটা হোক, তার আর মাহেরের সম্পর্কটা পূর্ণতা পাক, ভালোবাসার ছোঁয়া পড়ুক তাদের দাম্পত্য জীবনে। যে ভালোবাসা সুখের হাতছানি দিক, তাদের পরিপূর্ণ মিলন ঘটুক, তার কোল আলো করে আসুক ফুটফুটে একটি শিশু, যে তাকে মা বলে ডাকবে, মায়েরকে ডাকবে বাবা বলে। কিন্তু তার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন সেটাও পূরণ হোক। এতকাল শুনে আসা প্রবাদটা এবার নিজ জীবন দিয়ে উপলব্ধি করতে চায় সে। যে নারী রাঁধতে জানে, সে নারী চুলও বাঁধতে জানে। নারীরা অনেক বেশি শক্তিশালী, ক্ষমতাবান। নারীর তুলনা নারী নিজেই, নিজের তুলনা নিজেই হয়ে দেখাবে সূচনা। সন্ধ্যার পর রুমে ফিরল রুদ্র। হৈমিকে দেখল বেঘরে ঘুমাতে। মাথাটা বেশ ঠান্ডা এখন, তাই ঠান্ডা মাথায় একটি নিখুঁত পরিকল্পনা করেছে সে। সেই পরিকল্পনা অনুযায়ী হৈমিকে ডেকে তুলল। ঘুমের ঘরে উঠে বসলো হৈমি। ঢুলুনি খেতে লাগলো অবিরত। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। সাইড টেবিল থেকে জগের পানি গ্লাসে ভরলো। তারপর তা হৈমির সামনে ধরে শান্ত গলায় আদেশ করলো। পানিটা খাও। হৈমি হাই তুলতে তুলতে রুদ্রের দিকে অদ্ভুত করে তাকালো, অস্ফুট স্বরে বলল। দরদ দেখাচ্ছে দরদ? আমার কারো দরদের প্রয়োজন নেই। অস্ফুট স্বরে হলেও রুদ্র কথাটা বুঝতে পারলো। দাঁতে দাঁত চেপে কঠিন করে কয়েক পল তাকিয়েও রইল। হৈমি বিড়বিড় করে আরো কিছু বলছিল। রুদ্র সেদিকে কান দিল না। সহসা বাম হাত দিয়ে হৈমির ঘাড়টা চেপে ধরল। ডান হাতে গ্লাসটা মুখের কাছে চেপে ধরে দৃঢ় স্বরে বলল। পানিটা খাও, ভালো লাগবে। রুদ্রের সঙ্গে সংসার মানেই পড়তে পড়তে বিপদ। এই দুঃখ বুকে চেপে পানিটা সম্পূর্ণ শেষ করলো হৈমি। রুদ্র থেকে মুক্তিও মিলল। তার বীর বাহাদুর সাহেব এবার আরো একটি আদেশ ছড়ে দিল। খাবার গরম করো গিয়ে, আজ তাড়াতাড়ি খাবো আমরা। খাবার গরম করে রুদ্রকে ডাকতে এলো হৈমি। বলল, খাবার হয়েছে, খেতে মন চাইলে আসতে পারেন। রুদ্র ভ্রু বাঁকিয়ে তাকিয়ে দেখলো হৈমি যেই স্পিডে এসেছিল সেই স্পিডে চলে গেল। বাঁকা এসে সেও ডাইনিং রুমে গেল। হৈমি খাবার বেড়ে বসে আছে। রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, এই পাশে এসে বসো। ভ্রুকুসকে হৈমি জবাব দিল, আমি কারো পাশে বসতে আগ্রহী নই আমি। আগ্রহ করে নাও ডার্লিং, একটু পর আমার বুকের নিচে শুতেও হবে। আকস্মাৎ চোখ দুটো বড় বড় করে দাঁড়িয়ে পড়ল হৈমি। কি সাংঘাতিক কথাবার্তা! মুহূর্তে আবারই দমে গেল। বুকের নিচে শোয়া মানে অশালীন কিছু হয়তো বোঝায়নি, বুকে নিয়ে ঘুমানোর কথাও বোঝাতে পারে। সে শুধু শুধু হাইপার হয়ে গেছে ভেবেই পুনরায় বসলো। রুদ্র এক ধ্যানে তাকিয়ে তার কাণ্ড দেখছিল। সেভাবেই ভ্রু নাচিয়ে বলল, কি হলো, পাশে এসে খাইয়ে দাও। হাত দিয়ে খেতে ইন্টারেস্ট পাচ্ছি না। ঠোঁট উল্টে বিচলিত ভঙ্গিতে তাকিয়ে রইল হৈমি। মনের কোণে কক্সবাজার যেতে না পারার কষ্টটা কাটা দিয়ে উঠল। মেজাজ দেখিয়ে বলল, পারবো না। আপনি আমার অনেক প্ল্যানকে গলা টিপে হত্যা করেছেন। আপনাকে আমি আর আদর করব না, ভালোবাসবো না। বাঁকা হেসে রুদ্র শুধালো, এমন করে বলছো যেন আদর করে ভালোবেসে আমাকে ভরিয়ে ফেলেছো। তার মানে আমি আপনাকে আদর করিনি, ভালোবাসিনি? আপনি একটা আপনি একটা মির্জাফর। না না, আপনি একটা বেঈমান। কলিজার টুকরো করে ভুনা করে খাওয়ালেও আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন না, বলবেন লবণ কম পড়েছে। লবণ কম দিলে তা তো বলবোই। রাগে ফুঁসতে শুরু করলো হৈমি। রুদ্র শীতল দৃষ্টিতে চেয়ে বলল, আর মাত্র 3 দিন আছো। এই 3 দিন প্রত্যেক বেলা আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, যতটা আদর দিতে পারো দেবে, যতটা ভালোবাসতে পারো বাসবে। সহসা হৈমির জীবনের সমস্ত বাতি যেন এক দমকা হাওয়ার তীরে নিভে গেল। সে আটকানো কণ্ঠে বলল, মানে? তার এই কণ্ঠস্বর ভীত দৃষ্টি জোড়া দেখে অনেকটাই অবাক হলো রুদ্র। হৈমি কি তাকে হারানোর ভয় পেল, বা তাকে ছেড়ে যেতে নারাজ বলে এমন রিয়াকশন দিল?
মস্তিষ্কে বিচারণ করা প্রশ্নগুলোর উত্তর মেলাতে মূর্তি একটি কৌশল অবলম্বন করলো। সে বলল, তুমি মাহের আর সূচনার সঙ্গে বাড়ি ফিরে যাবে, এটাই মানে? কেন? সহসা কেন শব্দটির উচ্চারণ করলো হৈমি। মুখটা তার থমথমে। রুদ্র মনে মনে ব্যাপক হাসি হাসলো, বলল, আসলে হয়েছে কি, আমাদের এভাবে বিয়েটা দুবারই কেউই মেনে নিতে পারেনি, বিশেষ করে দাদিন আর তোমার মা। তোমার মা আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে বোনের সঙ্গে তার সম্পর্কের দিন দিন অবনতি ঘটছে। ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ তো আমি হতেই দিতে পারি না, তাই না? আমার আম্মু অমন নয়। প্রায় কেঁদেই ফেলবে এমন করে বলল হৈমি। রুদ্র বলল, নিজের মাকে নিয়ে নেগেটিভ কিছু তোমার চোখে পড়বে না হৈমি, কিন্তু সূচনার চোখে পড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফেরত পাঠিয়ে দেব। একেবারে? ভীতস্বর হৈমির। রুদ্র ভীষণ সিরিয়াস হয়ে বলল, হুম। আমি যাব না। আমি আপনার বউ, আমি একটুও যাব না। হুম, বায়না করে না, তোমাকে পুরোটাই যেতে হবে হৈমি। সূচনার সুখের জন্য আমি সব করতে পারি, তোমাকে ছেড়ে দিলেও কষ্ট হবে না আমার। সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, উতলা স্বর হৈমির। রুদ্র বিরক্ত কণ্ঠে বলল। সহসা রুদ্র ধমকে উঠল, বলল, আমাদের যে বিয়ে হলো তার কি হবে? আমরা সংসার করব না? না, আপনি তো আমাকে জোর করে সব করলেন, তাহলে এখন এমন করছেন কেন? এত কথা কেন? আমার জন্য তোমার জীবনটা তো অতিষ্ঠ, ফিরে যাচ্ছ এতে খুশি হবার কথা। মুখটা শুকিয়ে গেল কেন? চোখেরই বা পানি কেন? করুণ মুখে তাকিয়ে রইল হৈমি। রুদ্র বলল, চলেই তো যাবে, শেষ কটা দিন আমার কথা মতো চললে ভালো লাগতো। হৈমির বুকটা ফেটে চৌচির হয়ে গেল। দুচোখ গলে বেরিয়ে এলো অজস্র অশ্রুকণা। রুদ্র নির্নিমেষে তাকিয়ে দেখলো প্রতিটি জলকণা। থমকানো সুরে বলল, পাশে এসে বসো, খিদে পেয়েছে, নিজ হাতে খাইয়ে দাও। এটাকে না হয় তোমার আদর ধরে নেব। বুকের ভেতরে ঝড় উঠল হৈমির। সমস্ত দুষ্ট বুদ্ধি এক নিমিষে উধাও হয়ে গেল তার। চোখে মুখে ভর করলো রাজ্যের বিষণ্ণতা। বুকের ভিতরে কষ্টগুলো তীব্র হতে লাগলো। মনে মনে বলল, আমি আম্মুকে বলবো ভাবিকে বেশি বেশি ভালোবাসতে। আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি রুদ্র বেয়াই। আমি তো আপনার বউ, তাহলে কেন আমাকে ফিরিয়ে দিবেন? আমার সাথে কেন সংসার করবেন না? আমি বোকা বলে? আমি বকবক করি বলে? আমি আর বকবক করব না। আমি চালাক হতে চেষ্টা করব। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আপনাকে বড় ভালোবাসি রুদ্র বেয়াই। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো সে। রুদ্রের পাশে গিয়ে বসে ভাত মেখে রুদ্রের মুখে ধরতে চোখ গলে পড়তে লাগলো নোনা পানির ধারা। সেদিকে তাকিয়ে মুখে খাবার নিল রুদ্র। আয়েশ করে খাচ্ছে সে, আর হৈমি একাধারে কাঁদছে আর তাকে খাইয়েও দিচ্ছে। এ এক বিস্ময়কর দৃশ্য। মেয়েটা সত্যিই বোকা, সত্যিই বাচ্চা। আজও পৃথিবীতে এমন বৈশিষ্ট্যের কিছু মেয়ে আছে যাদেরকে হঠাৎ কেউ যদি মজা করে বলে, আজকে তোমার দেখতে বিশ্রী লাগছে, তাহলে সেই কথা ধরে মেয়েগুলো মন খারাপ করে, বারবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে ঠিক কতখানি বিশ্রী লাগছে মাপে। এরা এতটাই সরল হৃদয়ের হয় যে সাধারণ বিষয়গুলো সবসময় অসাধারণভাবে বিচার করে, কষ্ট পায়, চিন্তা করে। ঠিক যেমন রুদ্রর মজার ছলে বলা কথাগুলো খুব সিরিয়াসভাবে নিল হৈমি। মনে মনে আকাশ মাঠে কাঁপানো দুঃখ পেতে শুরু করলো। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয় দু চোখে নামালো ঝর্ণার ধারা। এ ধরনের মেয়েরা মানুষকে প্রচণ্ড ভালোবাসতে পারে, ব্যক্তিগত মানুষটাকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে। এদের কাছে থাকে ভালোবাসা নামক জাদুর মেশিন, মন ভালো করা জাদুর মেশিন। মন খারাপ করা জাদুর মেশিনও থাকে, তবে সেই মেশিন শুধু নিজেদের বেলায় প্রয়োগ করে, অন্যদের নয়। সর্বোপরি মানুষ নামক পাথরের হৃদয়ে প্রেমের ফুল ফোটানোর ঐশ্বরিক ক্ষমতার মেশিনও থাকে। রুদ্রকে খাইয়ে হৈমি না খেয়েই উঠে যাচ্ছিল। তৎক্ষণাৎ ওর হাত টেনে ধরে রুদ্র বলে, আমার সামনে বসে সুন্দর করে প্রতিটি পদ দিয়ে ভাত খাও তো। আমি চাচ্ছি এই 3 দিন তোমার করা প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখতে, যাতে চলে যাওয়ার পর এগুলো স্মৃতিচারণ করতে পারি। থেমে যাওয়া কান্নাটা হু হু করে ফিরে এলো। রুদ্র বলল, চলেই তো যাবে, যাওয়ার আগে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? এই পৃথিবীতে দুটো মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না, এক সূচনা, দুই তুমি। অধর কামড়ে কান্না আটকালো হৈমি। গলা দিয়ে খাবার নামতে চাইল না। জোরপূর্বক পানির সাহায্যে গিলল সে। খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রুমে প্রবেশ করতে সহসা রুদ্র একটি ব্যাগ হাতে ধরিয়ে দিল, বলল, তোমাকে শাড়িতে দেখতে মন চাচ্ছে। শাড়ি পরতে পারো না জানি, তবুও যেভাবে পারো পরে নাও। আর হ্যাঁ, ভেতরের পেপারগুলো ভালোভাবে দেখে নিও।
কথাগুলো বলে রুম থেকে চলে যেতে উদ্যত হলো, আবারও থেমে গিয়ে বেরোনোর পূর্বে বলে গেল, শাড়িটা পরে পেপারগুলো ধরবে, এর আগে নয়। কোনো রকমের শাড়ি পরে হন্তদন্ত হয়ে পেপারগুলো দেখলো। ভেবেছিল ডিভোর্স পেপার, মনে মনে ঠিক করেছিল ডিভোর্স পেপার হলে এগুলো পুড়িয়ে দেবে। কিন্তু না, এগুলো ডিভোর্স পেপার নয়, ব্যাংকের কাগজপত্র। যতটুকু বুঝলো তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে আর সেখানে বেশ বড় অ্যামাউন্টের টাকাও আছে। মুহূর্তে আটকে উঠল সে। কিসের টাকা এগুলো? মানুষের ডিভোর্স হলেও জামাই টাকা দিয়ে দেয় শুনেছে, তাহলে কি সেটাই? হৃদয়ে আবারও খান খান হয়ে গেল তার। রাগে দুঃখে ছুঁড়ে ফেললো পেপারগুলো। অমনি চোখে পড়লো আরও একটি পেপার, সেখানে গোটা গোটা অক্ষরে কিছু লেখা। সে ধাতুপাত করে পেপারটা হাতে নিল। লেখাগুলো পড়তে পড়তে তার শরীরটা আচমকা অসাড়ে অনুভব হলো। মিসেস ডার্লিং, মাই সুইট প্যারেট, হটেস্ট জান, লিটল ওয়াইফ, আপনার দিনমোহরের পুরো টাকাটাই পরিশোধ করা হয়েছে। এগুলো হয়তো আপনার মাথায় খুব একটা ঢুকবে না, প্রয়োজনও নেই, শুধু প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, সরি টরি আমার দ্বারা হবে না। আরও একটা হুঁশিয়ারি দিই, যা কিছু হবে সব স্বাভাবিক। আজ আপনি যে রুদ্রকে পেতে চলেছেন, সেই রুদ্রই চিরকাল আপনার জীবনে ধ্রুব সত্য হয়ে থাকবে ইনশাল্লাহ। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে হৈমির। রুদ্র সব কি লিখেছে, কেন লিখেছে? সেই হিসেব কষতেই ব্যস্ত সে। এলোমেলোভাবে শাড়ি পরেছে, এক হাতে শাড়ির কুচি জড়সড় করে ধরে রাখা, অন্য হাতে কাগজের লেখাগুলো বারবার করে পড়ছে। দিনমোহরের এতগুলো টাকা সে কি করবে? এই প্রশ্নটাও মাথায় কিলবিল করছে। পরপর 7 বার রুদ্র লেখাগুলো পড়ার পর একটা জায়গাতে আটকে গেল সে। যা কিছু হবে সব স্বাভাবিক, কোনো হুঁশিয়ারি এটা? কি হবে? চিত্ত চঞ্চল হয়ে উঠল তার। পেপারগুলো গুছিয়ে নির্দিষ্ট জায়গাতে রাখল। এরপর রুম থেকে বেরিয়ে পড়ল রুদ্রকে খুঁজতে। কয়েকবার হোঁচট খেয়ে পৌঁছালো ড্রয়িং রুমে। সোফায় বেশ চিন্তিত ভঙ্গিতে বসে আছে রুদ্র। এত কি চিন্তা করছে সে? চিন্তান্বিত রুদ্রের পাশে গিয়ে আলগোসে বসল হৈমি। কয়েক পল নিশ্চুপ থেকে সহসা বলল, আমার দেনমোহর চাই না। চমকে তাকালো রুদ্র, যেন হুঁশে ফিরল সে। মাত্রই বন্ধু আবিরের সঙ্গে ফোন কলে কথার সমাপ্তি দিয়েছে, শেয়ার করেছে নিজের সিদ্ধান্তের বিষয়টি। আবির তাকে সাপোর্ট করলো, সতর্ক বাণী দিয়েছে যেন হৈমিকে মানিয়ে নিয়ে সবটা হয়, নয়তো হিতে বিপরীত হতে পারে। 18 ঘরে পা দেয়নি হৈমি, মানসিকতাও বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয়। তাই হুট করে সব ধরনের কর্তৃত্ব ফলানো উচিত নয়। অন্তত ফিজিক্যালি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সমঝোতা অনিবার্য। সে কথা স্মরণ করে চিন্তান্বিত দৃষ্টিতে তাকালো রুদ্র। হৈমি থতমত খেলো তার দৃষ্টি দেখে। শাড়ির আঁচল গুছিয়ে ভালোভাবে বসলো সে। রুদ্র বলল, এটাই নিয়ম। থাকুক নিয়ম, অতগুলো টাকা দিয়ে আমি কি করব? চাই না আমার, আমার কিচ্ছু চাই না। আমি শুধু আপনার বউ হয়ে থাকতে চাই। আমার যে বউ হয়ে থাকার অনেক শখ, সংসার করার অনেক স্বপ্ন। থাকুক। থমকানো সুর রুদ্রর। হৈমি কেঁদে ফেলবে এমন করে বলল, তাহলে পাঠিয়ে দিচ্ছেন কেন? একেবারে নয়, তোমার পরীক্ষা পর্যন্ত ব্যাস। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল হৈমির। বলল, সত্যি? গম্ভীর উত্তর রুদ্রর। হুম। হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠল হৈমি। ধপ করে দাঁড়িয়ে পড়ল সে। বলল, তাহলে এতক্ষণ কেন কাঁদালেন? আপনি খুব খারাপ, আমি একেবারেই চলে যাব। বলতে বলতে চলে যেতে উদ্যত হলো সে। অমনি খপ করে হাতটা টেনে নিজের পাশে বসিয়ে দিল রুদ্র। বলল, এমন ছটফট না করে স্থির হয়ে কিছুক্ষণ বসো। ঠান্ডা সুরের ধমকটা একদম বুকে গিয়ে বিঁধল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকিয়ে রইল হৈমি। রুদ্র তাকালো। সুগভীর সে দৃষ্টি জোড়ায় অদ্ভুত এক অসহায়ত্ব ফুটে উঠল আজ। কি বুঝলো কে জানে, আকস্মিক প্রশ্ন করে বসল, কি হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেয়েছেন? মুখটা শুকনো লাগছে কেন অমন? দ্বিধায় ভুগছিল রুদ্র। হৈমির প্রশ্নে কিছুটা স্বস্তি পেল। বলল, জীবনে প্রথমবার ভয় পাচ্ছি আমি। মুখ হা করে হৈমি বলল, ওরে বাবা, আপনি ভয়? ও এম জি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হায় হায়, এ কি দিন আসলো! আমার জামাইও ভয় পায়? শাট আপ। চমকালো হৈমি। বলল, অ্যাঁ, নিজে ভয় পাচ্ছেন বলে আমাকেও ভয় দেখাচ্ছেন? আচ্ছা শুনুন, আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে ভয় দেখিয়েছে? আমার আম্মু বা ভাইয়া? গম্ভীর মুখটা নিমিষে হাস্যোজ্জ্বল হয়ে উঠল। হাফ নিঃশ্বাস ছেড়ে বলল, সত্যি আমার কপালে জুটেছিল একটা। কপট রাগ দেখিয়ে হৈমি বলল, এ
ঢং, মনে হয় সেদে এসে জুটেছি। আপনিই তো জুটিয়েছেন। তো এটা বলুন যে সত্যি জুটিয়েছিলাম একটা। হতভম্ব হয়ে গেল রুদ্র, চিবিয়ে চিবিয়ে বলল, তুমি কি একটু চুপ থাকবে? আমাকে কিছু বলতে দেবে, নাকি থাপড়িয়ে কানের লতি একটা লাল বানাবো, কোনটা? আটকানো কণ্ঠে হৈমি বলল। বলুন বলুন, আমি শুনছি। হৈমি চুপ করার পর রুদ্র কয়েক পল কি যেন ভাবলো, এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো হৈমির দিকে, আপাদমস্তক দেখে নিয়ে বলল। ভালো লাগছে শাড়িতে। খুশিতে হৈমির মুখটা গদগদ করতে লাগলো। রুদ্র পুনরায় বলল, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবে। ওখানে যাওয়ার পর মন পরিবর্তন হয়ে যাবে, তাই তো? আজ আমাকে ফেলে যেতে চোখের জল ফেলছো, কাল নিশ্চয়ই ওখানে গিয়ে ভুলে যাবে সব। তুমি খুব ইম্যাচিওর। তোমার দ্বারা এটা অসম্ভব কিছু নয়, কিন্তু মাথায় রেখো আমার দ্বারা সব সম্ভব। আর আমি আমার বাবার মতো নই। হৈমির কিছুটা রাগ হলো। এভাবে কেন বলছে রুদ্র? বিয়ের পর কি মানুষ বাপের বাড়ি যায় না? আর গেলে কি মন পরিবর্তন হয়ে যায় নাকি? তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সে চাহনিতে পাত্তা না দিয়ে রুদ্র বলল, আজ আমি তোমাকে পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করতে চাই। আশা করি তুমিও গ্রহণ করবে। মৃত্যুর আগ পর্যন্ত নিজের মনে এই রুদ্রই থাকবে, এই প্রতিজ্ঞাও করতে হবে। ঠিক যখন প্রতিজ্ঞাটা ভেঙে যাবে তখনই তোমাকে আমি প্রমাণ করে দিব আমি সত্যি আমার বাবার মতো নই। ঠান্ডা স্বরের হুমকিগুলো শুনে হৈমির গলা শুকিয়ে গেল। ঢোক গিলে বলল। ভুল করার আগেই ভুলের শাস্তি দেবেন বলছেন? রুদ্রর মনে হলো সহসা হৈমি বুদ্ধিমতী হয়ে গেছে। বাঁকা হাসলো সে, বলল, গুড, বুঝতে পেরেছ কি বুঝিয়েছি। ভুল করার আগে নয়, শাস্তি ভুল করার পরই দিব। শুধু জানিয়ে রাখলাম আগে। হৈমির মুখটা চুপসে গেল। মাথা নিচু করে বসে রইল সে। রুদ্র কয়েক পল নিশ্চুপ থাকলো। চিন্তা করলো সে কি অনেক বেশি রুট হয়ে বোঝালো? তাদের মধ্যে সমঝোতা হয়েছে তো? জিজ্ঞেস করলো। আমি কি বলেছি বুঝেছ? হৈমি তাকিয়ে রইল তার দিকে, কেউ উত্তর দিল না। তাই সে বলল, মাহের যখন আমাকে জানালো তোমাকে নিয়ে যেতে চায়, আমি রাজি হইনি। পরবর্তীতে তোমার ভালোর কথা ভেবেই রাজি হয়েছি। তাই গুটি কয়েকটা দিন কক্সবাজারে না কাটিয়ে তোমার সঙ্গে একান্তে এইখানে কাটাতে চাই। দুজন একসঙ্গে বাঁচবো। ঘোরাঘুরি করার সময় অনেক পাবো, কিন্তু এই দুদিনের মতো গুরুত্বপূর্ণ সময় আর পাবো না। এই উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে। সূচনার মেজাজ বেশ ফুরফুরে, মাঝে সাঝে মুখ জোরে লজ্জার আভাসও পাওয়া যাচ্ছে। তার সে ফুরফুরে মেজাজ আর লাজুকতাকে আরো বেশি উপভোগ করতে চাইল মাহের। তাই ধবধবে আরামদায়ক বিছানা থেকে এক প্রকার টেনেই তুলল। গায়ের উপরে থাকা সাদা রঙের শীত নিবারণ গাত্রবরণ বিশেষ সরিয়ে বলল, পরে আরাম করবেন, আসুন আমার সঙ্গে। সূচনার লজ্জায় আড়ষ্ট হয়ে নেমে দাঁড়ালো। গায়ের উপরে উল চাদর জড়িয়ে মায়ের সঙ্গে গিয়ে দাঁড়ালো বেলকনিতে। বেলকনির কাচের দেয়াল ভেদ করে দৃষ্টিজোড়া চলে গেল সমুদ্র পাড়ে। কৃত্রিম আলোতে যতটুকু দেখল তাতে মুগ্ধ হয়ে গেল সে। বিস্মিত হয়ে চোখ ফেরালো মাহেরের পানে। অধর কামড়ে হাসলো মাহের, ভ্রু নাচিয়ে শুধালো, আনন্দে ঘেরা চোখ দুটো ভীষণ সুন্দর আপনার। ইস! লজ্জায় মুখ ঘুরিয়ে নিল সে। সমুদ্রের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল সে। আনমনে জিজ্ঞেস করে ফেলল, কখন সকাল হবে? আলতো হাসলো মাহের। ধীরে ধীরে সূচনার পিছনে গিয়ে দাঁড়ালো। নিঃশব্দে জড়িয়ে ধরল স্ত্রীকে। চমকে গেল সূচনা। চোখ দুটো রুদ্ধ করে ঠোঁট জোড়া চেপে ধরল সে। রাতের বেলা ঘরে বসে সমুদ্র দর্শন, পাশাপাশি প্রিয়জনের নরম আলিঙ্গন। বুকের ভেতরটা উত্তাল পাতাল শুরু করে দিল সূচনার। তৃপ্তি ভরে শ্বাস নিল সে। অস্ফুট স্বরে বলল, আমায় খুব ভালোবাসুন মাহের। আমি আপনার ভালোবাসার দহনে পুড়ে ছারখার হতে চাই। নিঃশব্দে হাসলো মাহের। নিঃশব্দের সূচনার টপস ভেদ করে শীতল হাত জোড়া সইয়ে দিল সূচনার উদরে। কম্পিত শরীরে আচমকা সরে গেল সূচনা। তীব্র লজ্জায় পালাই পালাই করে এক চোটে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাথা চুলকে মৃদু হাসতে হাসতে পর্দাগুলো মেলে দিল মাহের। এরপর সূচনার কাছে এসে কানে কানে বলল, আমরা হানিমুনে এসেছি, লুকোচুরি খেলতে নয়। সহসা তাকে ঘুরিয়ে জড়িয়ে ধরল সূচনা, বলল, আজ আমরা গল্প করি প্লিজ। নিরাশ চিত্তে মাহের বলল, সে তো সবসময় করি। আজও করব। আজকের রাতটা আমায় দিন, কালকের রাতটা আপনাকে দিব। ভ্রু উঁচু করে মাহের বলল। সিরিয়াসলি? লজ্জায় মুখ লুকালো সূচনা, বলল, জানি না। রাত 12টা সুই সুই। হৈমি বিছানায় চুপচাপ বসে, রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে।
কথা বলছে আবিরের সঙ্গে, আজ বন্ধুর সাথে একটু বেশি কথা বলছে ভেবেই দীর্ঘশ্বাস ছাড়লো হৈমি। সে কত কষ্ট করে শাড়ি পরলো, বিনিময়ে শুধু ভালো লাগছে, ব্যাস আর কিছুই পেল না। কি সব পেঁচানো কথা বলল, মনে হলো অনেক কিছুই। সেসবের কিছুই তো ঘটলো না। নিরাশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিল সে। কিছু শাড়ি পরে ঘুমানো কঠিন, সিদ্ধান্ত নিল সেলোয়ার কামিজ পরেই ঘুমাবে। তাই ঝটপট কাবাড খুলে সেলোয়ার কামিজ বের করলো। ফোনে কথা শেষ করে রুদ্র রুমে ঢুকলো। হৈমির মতিগতি বুঝতে পেরে বলল, এগুলো কি করবে? পরবো, ঘুম পাচ্ছে আমার, শাড়ি পরে ঘুমানো যায় না। ভ্রু কুঁচকে ফেলল রুদ্র, চোয়াল শক্ত করে বলল, তুমি চেঞ্জ করবে না, রাখো এগুলো। আচ্ছা, কি আশ্চর্য, 100 বার চেঞ্জ করবো আমি। রুদ্রর মেজাজ খারাপ হতে গিয়েও হলো না। সে ঠান্ডা মাথায় হৈমির হাত থেকে কাপড় কেড়ে নিল। কাবাডে সেগুলো ঠিকভাবে রেখে আচমকা কোলেতে নিল মেয়েটাকে, বলল, তুমি বোকা নাকি বোকা হওয়ার ভান করো? এত করে বোঝাচ্ছি, বুঝছো না কেন? শুনেছি হাজব্যান্ডরা বউদের একবার ইশারা করলেই ওরা বুঝে যায়। তুমি মেয়ে, ইতিহাস শুনেও বুঝো না। সহসা রুদ্রর এমন কথায় গা শিউরে উঠল হৈমির। লজ্জায় গাল দুটো থমথম, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা চোখ দুটো নিমিষেই বন্ধ করে ফেলল। খামচে ধরল রুদ্রর বুকের কাছে টি শার্ট, মিনমিনে সুরে বলল। আমি একটু একটু বুঝেছিলাম কিন্তু। রুদ্র কিন্তুর পরের অংশটুকু শুনতে নারাজ। হৈমিও উত্তেজনায় আর বলতে পারল না। তার কেমন যেন লাগছে, মাথাটা ভনভন করছে, ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, মৃদু মৃদু কাঁপছে হাত পা। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল, ধীর পায়ে বিছানার কাছে এগোতে এগোতে বলল। ভয় পেলে? চট করে তাকালো হৈমি। রুদ্র তার চোখেতে তাকিয়ে সে মাথা নাড়িয়ে না সূচক বোঝালো। সত্যি সে ভয় পাচ্ছে না, শুধু লজ্জা পাচ্ছে। কেমন লজ্জা? লজ্জা পেতে লজ্জা অনুভব করার মতো লজ্জা। রুদ্র বাঁকা হাসলো, মৃদু স্বরে বলল, বাহ, খুব সাহসী। তাহলে আমি অযথাই ভয় পাচ্ছি, তাই না? আপনি ভয় পাচ্ছেন কেন? প্রশ্নটা শুনে থতমত খেল রুদ্র, কিন্তু বলল না কিছুই। নিঃশব্দকে শুইয়ে দিল শুধু। এরপর ধীরে সুস্থে গিয়ে রুমের বাতি নিভিয়ে দিল। নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন রুমটায় সাবধানতা অবলম্বন করে পৌঁছালো কাঙ্ক্ষিত মানুষটার কাছে। অনুভব করলো মানুষটার শরীরের তীব্র কম্পন, যা তার পৌরহৃদয়ে উষ্ণ উন্মাদনার জন্ম দিল। নিস্তব্ধ ঘন অন্ধকার আচ্ছন্ন রুমটা যেন গুমুট ধরে রইল কয়েক পল। এরপরে হঠাৎ সেই গুমুট ভেঙে গেল। দুজোড়া মানবের উষ্ণ নিঃশ্বাসের মিলনক্রিয়ার ঝংকার তুলল রুম জুড়ে। মিলনের সূচনাতে যে সুখ, যে অনুভূতিতে লুটোপুটি খাচ্ছিল হৈমি, সহসা সেই অনুভূতি যেন আধারে হাওয়ায় মিলিয়ে গেল। রুম জুড়ে দোল খেল হৈমির ক্রন্দনরত সুর, নখ দ্বারা একের পর এক আচর লাগলো রুদ্রর সারা পিঠ জুড়ে। এই প্রথমবার হৈমির দ্বারা শত আঘাত পেয়েও রাগ হলো না তার, বরং তৃপ্তিটাই অনুভব করলো। সেই সঙ্গে ছটফট করা হৈমিকে কৃতজ্ঞতা স্বরূপ মোহনীয় স্বরে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই জান। থ্যাংক ইউ সো মাচ বউ। পরপর সবার হাঁচি দিয়ে বুক ব্যথা হচ্ছিল হৈমির। 7 বারের সময় কফির মগ হাতে রুমে ঢুকলো রুদ্র। সাইরঙা শর্ট প্যান্ট পরা সে, গলা ঝুলছে সাদা তোয়ালে, সদ্য স্নান করা উন্মুক্ত বক্ষে উকিঝুঁকি দিচ্ছে কালচে লোমগুলো। ধবধবে ফর্সা বুকে নিদারুণ এক সৌন্দর্যের বহিঃপ্রকাশ। কফির মগে শেষ দুটো চুমুক দিল ব্যস্ততার সঙ্গে। এরপর আধ খাওয়া মগটা এগিয়ে দিল হৈমিকে। এরই মাঝে কয়েকবার কাশিও হয়েছে মেয়েটার, তাই সে বলল, এটা নাও। ভোরবেলায় গোসল করাতে কিছুটা চটে আছে হৈমি। কতবার অনুরোধ করলো অন্তত 7টা-8টার দিকে করুক, রুদ্র শোনেনি। এখন যে তার ঠান্ডা লেগে গেল, এর জন্য দায়ী রুদ্রই। তাই গায়ের সঙ্গে ভালোভাবে কম্বল জড়িয়ে মুখ ফিরিয়ে নিল সে। জড়সড় হয়ে বসে রইল আপন মনে। রুদ্র গিয়ে তার সামনে বসলো, কফি এগিয়ে দিয়ে বলল, নিতে বলেছি। এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল হৈমি। রুদ্র মুখের কাছে মগ নিয়ে বলল, হাতে বের করতে হবে না, এভাবেই খেতে পারো। চট করে চোখ তুলে আবারও দৃষ্টি নত করে ফেলল সে। রুদ্র বাঁকা এসে ঠোঁটের সঙ্গে মগ ছোয়ালো। খুব একটা এনার্জি না থাকায় অবাধ্যতা করলো না হৈমি। চুপচাপ বাকি অর্ধেক কফি খেলো সে। রুদ্র জিজ্ঞেস করলো, কেমন ফিল করছো? আর ইউ ওকে? উত্তর দিল না হৈমি। নিঃশব্দে হাঁটুতে থুতনি ভর করে বসে রইল। রুদ্র টের পেল তার লজ্জা, অস্বস্তি, কিঞ্চিত অভিমান। চোখ পড়ল ভেজা চুলগুলোতেও, যা তার ধবধবে সাদা বিছানা কম্বল অনেকটাই ভিজিয়ে দিয়েছে। তাই নিজের গলায় থাকা তোয়ালে এগিয়ে দিল, বলল, চুলের পানিতে বিছানা ভিজছে, চুলগুলো ভালোভাবে মুছে নাও। সাড়া দিল না হৈমি, যেন সে শুনতেই পায়নি কিছু। রুদ্র আশ্চর্য হয়ে বসে রইল। এটা তো বিপদ ঘটল, যে মেয়ে কথা বলে না কেন। তৎক্ষণাৎ সে মনে করার চেষ্টা করলো শেষ কখন কথা বলেছিল হৈমি, আর কি কথা বলেছিল।
তার মন মস্তিষ্ক দুটোই চলে গেল গভীর রাতে নিবিড় আলিঙ্গনের মুহূর্তটুকুতে। সেই মুহূর্তেই হৈমি কথায় বাধায় এক বিন্দু গুরুত্ব সে দেয়নি। সত্যি বলতে দিতে পারেনি। সমুদ্রের উত্তাল ঢেউকে আচমকা থামিয়ে দিতে পারেনি। ওই ছোট্ট নরম দেহের মাঝে খুঁজে নিয়েছিল তার পৌরসত্তার সমস্ত সুখ। বেপরোয়া হয়ে গিয়েছিল সে। তাদের দুজনের বৈবাহিক সম্পর্কের পরিপূর্ণ রূপ দিতে বেসামাল হয়ে উঠেছিল সেই ঘনীভূত মুহূর্তটায়। শরীর জুড়ে কেবল চলছিল উত্তাল প্রেম, যে প্রেমের উত্তাপে পুড়তে পুড়তে অসহনীয় হয়ে উঠেছিল মেয়েটা। বেসামাল তাকে সামলে উঠতে গিয়ে নিজেও হয়ে পড়েছিল পুরোদস্তুর বেসামাল। আর রুদ্ধশ্বাস ছাড়ল রুদ্র। নিজের দিকে হৈমির চুলগুলোতে তোয়ালে পেঁচিয়ে দিল, বলল, ঠিকঠাকভাবে মুছে নাও। ঋতুকে আসতে নিষেধ করে দিয়েছি আজ। ওর আসার প্রয়োজন নেই। সাদা ভাত ডিম পোস্ট দিয়ে সকালটা মানিয়ে নেই। দুপুরবেলা বাইরে থেকে খাবার আনবো। খাওয়ার একদম রুচি নেই হৈমির, তবুও রুদ্রের জন্য সাদা ভাত ডিম পোস্ট করতে হবে ভেবে উঠতে উদ্যত হলো সে। রুদ্র তার শারীরিক কন্ডিশন টের পেয়ে বাধা দিল, রুক্ষতা বর্জন করে স্বাভাবিক স্বরেই বলল, তোমাকে কিছু করতে হবে না। আজকের জন্য আমি ম্যানেজ করে নিতে পারবো। 7টার মধ্যেই ভাত ডিম পোস্ট নিয়ে রুমে হাজির হলো রুদ্র। হৈমিকে বলল, হাতটা ধুয়ে এসো, এখানে বসেই খাবো। কথা মতন হৈমি ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। শরীরে একদম বল নেই তার। হঠাৎই কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। খুব কষ্টে কান্না সংবরণ করলো সে। পরনে তার লেডিস টি শার্ট আর প্লাজো। রুদ্র একবার তাকিয়ে দেখলো তাকে। সম্মুখের এই পিচ্ছি মেয়েটা তার বউ। গতরাতে এইটুকুন পিচ্চির সঙ্গে বাসও সেরে ফেলেছে। মনে মনে হাসলো সে। ভাবলো পিচ্চিটাকে এবার বড় করতে হবে। আতপাগলাটে বউটাকে এবার মানুষ বানাতে হবে। শুধু একটাই প্রার্থনা, তার মাথাটা যেন ঠান্ডা থাকে, সুস্থ স্বাভাবিক থাকে। সকল দুঃস্বপ্ন যেন সুস্বপ্ন হয়ে ধরা দেয়। দুজনে আজ একসঙ্গে এক প্লেটেই খাবার খেলো। সে শুনেছে এতে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ে, সম্পর্কে গভীরতা সৃষ্টি হয়, সম্পর্ক মজবুত হয়। খাওয়া শেষে রুদ্র দুটো টেবিলের সামনে ধরে গ্লাস এগিয়ে দিল হৈমির। চুল আঁচড়াচ্ছিল হৈমি। সে জানতো এমন একটা পরিস্থিতি তার আসবেই আসবে, তবুও অবুঝের মতো তাকিয়ে রইল। রুদ্র বলল, একটা ব্যথার আর একটা। বাকিটুকু বলতে পারল না সে, কিন্তু হৈমি ঠিকই এবার কথা বলল। এটা বার্থ কন্ট্রোল ট্যাবলেট, তাই তো? কথাটা রুদ্রের বুকে অস্বস্তির তীর হিসাবে বিঁধল। চোখ মুখ দীর্ঘ করে সে উত্তর দিল, হ্যাঁ। সরি, আমি একটা ওষুধও খাবো না, প্রয়োজন নেই, একদম ঠিক আছি আমি। রুদ্রের মনে হলো হৈমি আচমকাই অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেল। তার কথা মুখভঙ্গি সেটা তীব্রভাবে মনে করিয়ে দিল তাকে। সে দীর্ঘস্বরে বলল, কথা না বাড়িয়ে ওষুধগুলো খাও। আপনি শর্ত ভুললেও আমি ভুলিনি। শর্ত আপনি ভেঙেছেন, আমিও ভাঙবো। শক্ত জবাব হৈমির। সহসা রুদ্র অস্থির হয়ে উঠল। সামান্য ক্রোধে তার চোয়াল দীর্ঘ হলো। শক্ত চোখে তাকিয়ে পুনরায় ঠান্ডা মেজাজে বলল, হৈমি, আমায় রাগিও না। হৈমি সরে গেল তার পাশ থেকে, গিয়ে বসলো ডিভানে। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আপনিও আমাকে রাগাবেন না। রুদ্র ঘন ঘন শ্বাস নিল। নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো প্রাণপণে। উঠে এসে হৈমির পাশে বসলো। নমনীয় স্বরে বলল, চামো করছো। আমার ভালো লাগছে না, প্লিজ আমার পাশ থেকে সরুন আপনি। আপনাকে এখন আর সহ্যই হচ্ছে না। সহ্য করতে হবে না, শুধু এগুলো খাও। হা করো দেখি। তরক করে উঠে দাঁড়ালো হৈমি। সরে এসে বসলো বিছানায়। দু হাতে মাথা চেপে ধরলো সে। বলল, প্লিজ আমার সাথে এমন করবেন না। আশ্চর্য হয়ে উঠে এলো রুদ্র। সহসা ধমক দিয়ে বলল, এবার সত্যি ফাইজলামি হচ্ছে কিন্তু। তাই হলে সারা রাত আপনিও আমার সাথে ফাজলামি করেছেন। অধৈর্য হয়ে পড়ল রুদ্র। মেঝেতে হাঁটু গেড়ে বসে গ্লাস রাখলো পাশে। হাত বাড়িয়ে হৈমির মুখের কাছে ওষুধগুলো নিল। জোরপূর্বক মুখে দেওয়ার চেষ্টা করায় হৈমি ছিটকে গেল। বলল, আমি ঔষধ খেতে পারি না, বমি হয় আমার, প্লিজ। রুদ্র গ্লাস সহ উঠে দাঁড়ালো। সাইড টেবিলে গ্লাস রেখে হৈমির কাছে এসে জোরপূর্বক মুখে ওষুধগুলো ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরলো। গ্লাস নিতে নিতে বলল, নড়বে না। এই কথা শোনো, নড়বে না তুমি। বলতে বলতে পানিটাও খাইয়ে দিল। দুর্ভাগ্যবশত একটা ট্যাবলেট পড়ে গেল বিছানায়, আর একটা আচমকা গিলে ফেলল হৈমি। রুদ্র খেয়াল করে দেখলো ব্যথার ট্যাবলেটটা পড়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাশভারী স্বরে বলল, সব সময় এত বেশি বুঝো কেন? আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি, ব্যাস, আর কিছু না। সহসা মুখ চেপে কেঁদে উঠল হৈমি। বলল, আপনি একটা সেলফিশ। রুদ্র বিছানা পরিষ্কার করে রুম থেকে বেরিয়ে গেল। তীব্র ক্রোধে এবার শব্দ করে কাঁদতে লাগলো হৈমি। চিৎকার করে বলল, জোরজার মুলুক তার, তাই না? আর একবার আমার কাছে আইসেন, খুন করে ফেলবো।
চট করে দরজার বাইরে থেকে উকি দিল রুদ্র, অমায়িকভাবে হেসে বলল, জোর যার মূল্য সবসময় তারই হয় ডার্লিং। এই সত্যিটা মানতে শেখো। হু হু করে কেঁদে হৈমি বলল, আপনি খুব খারাপ। আপনি আমাকে কখনোই ভালোবাসতে পারেন না, কখনোই না। এটা ভালোবাসাই না। আপনি আমাকে ভালোই বাসেন না। ভালোবাসা বিবৃতি করার জিনিস নয়। ভালোবাসা হচ্ছে অনুভূতি, যা একদিনে অনুভব করা যায় না। বছরের পর বছর যাবে, ধীরে ধীরে তুমি বুঝতে পারবে কোনটাকে ভালোবাসা বলে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না রুদ্র। দরজা লক করে কিছুক্ষণের জন্য বেরিয়ে গেল সে। হৈমি কাঁদতেই থাকলো আর বারবার বলতে লাগলো, আপনি খুব স্বার্থপর। নিজের বেলায় সব সময় 16 আনা উসুল করেন, আর আমার বেলায় 2 আনাও রাখেন না। পরন্ত বিকেল, সমুদ্র পাড়ে পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে সূচনা মাহের। সূচনার পরনে ফিকে হলুদ রঙা ফিনফিনে শাড়ি, কোটি দেশ মখমলের ব্লাউজে আবৃত। মাহেরের পরনে সাদা রঙের টি শার্ট, গোড়ালি থেকে কয়েক ইঞ্চি উপরে জিন্স গোটানো। খালি পায়ে বালুচরে দাঁড়ানো, বালুকা বেলায় নোনা জলের ফেনিল সাপ স্পষ্ট, থেকে থেকে সমুদ্রের গর্জন ধেয়ে আসে কিনারে। আশ্রে পড়ে ঢেউ, পরন্ত বেলা বিদায় সূর্যটা পশ্চিম আকাশে হেরে পড়েছে। এই তো কিছু সময়, এরপরে সূর্যাস্ত। বেলা ফুরানোর সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়ছে। আকাশে পাখি আকৃতি লেজিন ঘুড়ি চোখের আড়াল হচ্ছে। দিনভর তেজোদ্দীপ্ত সূর্যটা ম্রিয়মান সমুদ্রের জলে। ওদের আশেপাশে অনেক মানুষের ঢল। সকালবেলা একসঙ্গে সূর্যোদয়, সারা বিকেল প্রাকৃতিক পরিবেশ উপভোগ, এরপর পাশাপাশি হাত রেখে দাঁড়িয়ে সূর্যাস্ত দর্শন। সময়টা দারুণ উপভোগ্য ছিল সূচনা মাহেরের জন্য। সূচনার ইচ্ছে করছিল না সমুদ্র পাড় থেকে ফিরে যেতে। মায়ের জোরপূর্বক রিসোর্টে ফিরল। এতে সূচনা ভীষণ মন খারাপ করেছিল। মন ভালো হলো প্রিয়তম অর্ধাঙ্গ যখন শীতের কাপড় পরার পর পুনরায় তাকে নিয়ে সমুদ্র পাড়ে এলো। রাতের ডিনারের সময়টা বাদে পুরো সময়টা জুড়ে ওরা সমুদ্র বিলাস করলো। ঘড়ির কাঁটা যখন 11:59 ঠিক সে সময় আচমকা মাহেরের কোলে তুলে নিল সূচনাকে। উপস্থিত সকলের সম্মুখে কনকনে শীতের রাতে সমুদ্র পাড়ে প্রিয়তমাকে নিয়ে উল্লাসে মেতে উঠল সে। এরপর সহসা বালুকায় নামিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসলো মায়ের। সূচনার একটি হাত আলতো ছুঁয়ে বলল, শুভ জন্মদিন ডিয়ার। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ঘিরে বাঁচতে চাই। আই লাভ ইউ সো মাচ। প্রেমময় বুলি আউড়ে সহসা হাতের উল্টো পিঠে চুমু খেলো। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সূচনাকে নিজের সামনে পিছমুখী করে দাঁড় করালো। ঝটপট পকেট থেকে বের করলো লকেট সহ একটি গোল্ডেন নেকলেস। সেটি পরিয়ে দেওয়ার পূর্বে লকেট ওপেন করে দেখালো একপাশে তাদের দুজনের বিয়ের ছবি। সূচনার চোখ দুটি আনন্দ স্রোতে ছলছল, বুকে চলছে তীব্র উত্তেজনা। অতি সুখে পাগল প্রায় সে, হাত পা কাঁপছে তার। ভালোবাসার ভারে শরীর ঢলে পড়তে চাইল তার। নিজেকে প্রাণপণে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সে। মায়ের সন্তর্পণে হাঁটা তাকে পরিয়ে দিল। আশেপাশে থাকা যারা এই প্রকার প্রেমের সাক্ষী হলো সকলেই হাততালি দিল। তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে রইল। শেষে সকলেই তাদের বেস্ট উইশেস জানিয়ে একান্তে সময় কাটাতে স্পেস দিল। মায়ের সকলের প্রশংসা শুভকামনা সম্মানের সঙ্গে গ্রহণ করল। পুরোটা সময় সূচনা নিশ্চুপ ছিল। তার এই নিশ্চুপতাকে প্রগাঢ় করতে সহসাই পেছন থেকে কোমর জড়িয়ে ধরল সে। যত্নভরে গ্রীবাদেশে উষ্ণ স্পর্শ দিয়ে বিগলিত চিত্তে অর্ধাঙ্গীর কম্পিত দেহটা পাজা কোলে করে নিল। ধীর পায়ে এগুলো রিসর্টের দিকে। সে সময় তার স্মরণ হলো আজকের দিনে সূচনা তার কাছে কি চায় সেটাও জানা হয়নি। রোমে গিয়ে সর্বপ্রথম কাজ জন্মদিন উপলক্ষে বউ তার কাছে কি চায় তা গভীর মনোযোগ সহকারে জানা। যদিও তার বিশ্বাস এই মেয়েটা তেমন কিছুই চাইবে না, আর চাইলেও অতি সাধারণ কিছুই হয়তো চাইবে, কিন্তু সে খুব করে চাই মেয়েটা তার কাছে খুব অসাধারণ কিছু চাক, যা দিতে গিয়ে সে বার কয়েক হোঁচট খাবে, অনেক কাঠখড় পুড়িয়ে তবেই দিতে পারবে, যা তার মনে এবং সূচনার মনে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। সারাদিন খুব একটা ভালো কাটেনি হৈমির। মানসিক শারীরিক উভয় ক্ষেত্রে তীব্র দুর্বলতায় নেতিয়ে পড়েছে মেয়েটা। হৈমি যতই রাগ করুক অভিমান করুক রুদ্র পাত্তা দেয়নি। সে তার মতো সেবা করেছে বউয়ের। দুপুরবেলা খেতে চায়নি বলে জোর করে খাইয়ে দিয়েছে। রাতের বেলা যাতে কষ্ট করে রাখতে না হয় তাই রাতটাও বাইরের খাবার খেয়েছে দুজনে। ডিনার শেষে অফিসের খবরাখবর নিয়ে হৈমির কাছে এলো রুদ্র। শত পুরুষ মানুষ তো, গত রাতে যে সুখের ঠিকানা সে পেয়েছে সে সুখী তাকে তীব্রভাবে আকর্ষণ করছিল, চুম্বকের মতো টানছিল হৈমির দিকে। আর একবার তীব্র প্রণয়ের উত্তাল ঢেউয়ে যোগ দিতে মস্তিষ্কে আন্দোলন বেঁধে গেছে তার। শরীরে রদ্ধে রদ্ধে অনুভূতিরা টকবগিয়ে ফুটতে শুরু করেছে।
একবার সেগুলো দমন করার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। অভিমানে স্তব্ধ হৈমিকে শোয়ার চেষ্টা করলো গভীর করে। কি জানি হঠাৎ কি বুঝে হৈমিও সায় দিল। দ্বিতীয়বারের মতো ঘনিষ্ঠ হতে উদ্যত হলো তার সঙ্গে। রুদ্র যখন উত্তাপ শ্বাস ফেলে উষ্ণ স্পর্শে তার দেহ কাঁপিয়ে তুলছিল, সেও সতর্কতার সঙ্গে তাকে সাড়া দিচ্ছিল। এক পর্যায়ে বলিষ্ঠ কাঁপা কাঁপা হাতটা তার পরিহিত বস্ত্র খুলতে উদ্যত হলো। পৃথিবীর আর কেউ রুদ্রকে এই রূপে হয়তো দেখেনি, হৈমি দেখেছে। রুদ্রের মতো কঠিন হৃদয়ের মানুষটারও হাত কাঁপে, গলা শুকিয়ে যায়, যা খুব গভীর হয়ে অনুভব করেছে শুধুই হৈমি। শুধু বুঝতে পারেনি মানুষটার ভেতরে ভেতরে তার কাছে কতটা দুর্বল। ঘন নিঃশ্বাস, বুকের ভেতরে তীব্র উত্তেজনা, একপাশে সরিয়ে পৈশাসিকভাবে কিঞ্চিত হাসল হৈমি। সাহায্য করলো স্বামীকে। পরনের লেডিস টি শার্ট নিজ থেকেই খুলে দিল সে। রুদ্রের কি অত কিছু খেয়াল করার বা হিসেব করার সময় তখন? সে প্রগাঢ় অনুভূতিতে ভেসে গিয়ে বউকে আদরে স্পর্শে ভাসাতে চাইল কেবল। ছোট্ট নরম বক্ষ বিভাজনের উন্মুক্ত ঠোঁটটা ডুবিয়ে দিল সন্তর্পণে। খুঁজে পেল ইহজন্মের সকল সুখ, সকল পূর্ণতা। গতরাতের সেই স্মরণীয় ক্ষণটা মাথাচাড়া দিয়ে উঠল মুহূর্তেই। এক পলক তাকালো বন্ধ চোখে, কম্পিত ঠোঁটে। বক্ষতলে পড়ে থাকা হৈমির পানে। রুমের ঝকঝকে বাতিটা নেভানো হয়নি। আজার উঠে গিয়ে লাইট অফ করার তর সইল না। ধীরে ধীরে হাতটা নামিয়ে নিল উদর থেকে প্লাজোতে। অমনি খপ করে তার হাতটা চেপে ধরল হৈমি নিজের নরম হাত দ্বারা। চোখ খুলল বৈদ্যুতিক গতিতে। হাঁপুরের মতো ওঠানামা করছে তার বুকটা। সেদিকে তাকাতেই রুদ্রের প্রভুচিত্ত দীর্ঘ উন্মত্ত হয়ে গেল। পুনরায় আবারও চেষ্টা করলো পরিধেয় শেষ বস্ত্রটুকু খোলার, কিন্তু হৈমি হিংস্র বাঘিনীর মতো উঠে বসার চেষ্টা করলো। শক্তিতে কুলাচ্ছিল না বলেই সহসা রুদ্রের বুকের পাটা শক্ত করে কামড় বসালো। রুদ্র ব্যথায় সূচক শব্দ করে সরে গেল, ছেড়ে দিল তাকে। গায়ের উপর কম্বল টেনে নিজেকে বাঁচিয়ে নিয়ে হৈমি মুখ খুলল। একবার শর্ত ভেঙেছেন আপনি, কিন্তু আমাকে ভাঙতে দেননি, তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি একবার যেই ভুল করেছি সেই ভুল দ্বিতীয়বার করব না। রুদ্রের মন মস্তিষ্ক জুড়ে ভয়ানক বিস্ফোরণ ঘটে যাওয়া অনুভূতি হলো। তার মুখের অবস্থা দেখে কম্বলের নিচে মুখ লুকিয়ে ঠোঁট চেপে হাসল হৈমি। জোরে জোরে কতক্ষণ শ্বাস নিয়ে মাথা ঠান্ডা করলো রুদ্র। আলগোছে কম্বল সরানোর চেষ্টা করলো, ডাকলো। হৈমি, হৈমি। কি নিরুপায় কণ্ঠস্বর! একমাত্র স্ত্রীর দ্বারাই বোধহয় সম্ভব স্বামীকে এভাবে চরম মাত্রার বেকায়দায় ফেলা। মনে মনে মায়াও হলো, আবার আনন্দও পেল। মাথা তুলে দেখতে ইচ্ছে করলো দ্য গ্রেট বেচারা রুদ্রকে। কিন্তু এখন মজা নেওয়ার সময় নয়, সময়টা খুবই সিরিয়াস। নিজেকে সংযত করলো হৈমি, বলল, আমি আপনার কোনো কথা শুনবো না। এতে যদি আপনি জোর খাটিয়ে নিজের চাহিদা পূরণ করেন তাতে আমার সমস্যা নেই। শুধু সারা জীবন মনে রাখবো আপনি শুধু খারাপ মানুষই নয়, ভয়াবহ একজন ধর্ষক। হৈমি। উচ্চস্বরে ধমকে উঠল রুদ্র। কিঞ্চিত ভয় পেয়ে চুপসে গেল হৈমি। রুদ্রের কপালের রগ ফুলে উঠল নিমেষেই। ক্রোধে হাত পা কাঁপতে শুরু করলো অবিরত। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের গালে কষিয়ে থাপ্পড় বসালো। ফুঁসতে ফুঁসতে বিছানা থেকে নেমে চলে গেল রুমের বাইরে। দরজাটা তুমুল শব্দে লাগিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে সেখানে এক লাথি বসালো। ড্রয়িং রুম থেকেও কয়েকটা জিনিস ভাঙচুর হওয়ার শব্দ পাওয়া গেল। ভয় হলেও নিজের জেদে অটুট থেকে একসময় গভীর ঘুমে তলিয়ে গেল হৈমি। ড্রয়িং রুমের এক কোণে বসে সিগারেটের ধোঁয়ায় বোধ হয়ে পড়ে রইল রুদ্র। সারা রাত নিদ্রাবিহীন কাটিয়ে দিল মানুষটা। দুটো চোখ রক্তলাল, হৃদয়ে রক্তক্ষরণ। যে মেয়েটাকে সে ভালোবাসে আপন করে নিতে চাইল, বউয়ের স্বীকৃতি দিল, নিজের লাইফস্টাইল অভাবনীয় পরিবর্তন আনলো, আর সেই কিনা তাকে ধর্ষক উপাধি দিচ্ছে, তার অধিকারকে ধর্ষণের সমতুল্য বলছে। ক্রোধে আবারও নিয়ন্ত্রণ হারালো সে। সহসা জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলো বুকের মাঝখানে। দাঁতে দাঁত চেপে চোখ বুজে জ্বলন্ত সিগারেট বুকে চেপে কাটিয়ে দিল পুরো রাত। পৃথিবীতে এই মানুষগুলোই সবচেয়ে বেশি অসহায়, যারা নিজেকে, নিজের অনুভূতিকে বিশ্লেষণ করে বোঝাতে পারে না। ফলশ্রুতিতে তাদের বুকের ভিতরে লালিত প্রগাঢ় অনুভূতি, সীমাহীন ভালোবাসা থেকে যায় আড়ালে আবডালে। রুমে এসে মায়ের সূচনাকে জিজ্ঞেস করলো, জন্মদিন উপলক্ষে আপনার কি চাই সূচনা? আমাদের সন্তানকে দ্রুত পৃথিবীতে আনতে চাই। খুব তাড়াতাড়ি আপনাকে বাবা ডাক শোনাতে চাই মাহের। আর আমি হতে চাই মা। দেবেন তো এই উপহারটা? আমার জীবনের সেরা উপহারটা কিন্তু দিতেই হবে আমাকে। দেরি কিন্তু সহ্য হবে না। বিস্মিত চোখে তাকিয়ে রইল মায়ের। অবিশ্বাস্য কণ্ঠে বলল, এমন অসাধারণ উপহার কিভাবে চাইলেন আপনি? মায়ের চোখে চোখ রেখে লাজুক স্বরে সূচনা বলল, অসাধারণ মানুষের কাছে সাধারণ কিছু চেয়ে
আমি আর বোকামি করতে রাজি নই মাহের। ভালোবাসা ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা কি বিশাল। যারা ভালোবাসে তারা এই গভীরতা যতটা অনুভব করে তার চেয়ে বেশি অনুভব করে যারা ভালোবেসে ব্যর্থ হয়। মায়ের সূচনা তেমন এক দম্পতি। মায়ের নিয়তির কাছে হেরে গিয়েছিল, হারিয়েছিল প্রথম প্রেমকে। সূচনা হেরেছিল সমাজের নিষ্ঠুরতার কাছে, বুকের ভিতর লালিত প্রথম প্রেমের বিসর্জন দিতে হয়েছে তাকেও। আজ পৃথিবীটা ভীষণ আলাদা, চিরচেনা সেই পৃথিবী, সে মানুষ আজ আর নেই। আজ পৃথিবীটাকে ভীষণ সুন্দর লাগছে, বুকের খুব গহীনে সুখ সুখ অনুভূতিটা তীব্র হচ্ছে। শরীর জুড়ে সে আরামটা বোধ হচ্ছে, তা খুবই উষ্ণ, খুবই নরম। এই মন, এই দেহ যেন আজ শুধু একার নয়, যে মানুষটা বুক ভেদ করে হৃদয়ে নিখুঁতভাবে জায়গা করে নিল, এই মন এই দেহের ভাগিদার আজ সেও। শ্বাসরুদ্ধকর জীবন থেকে যেন চির মুক্তি ঘটল, জায়নামাজে বসে সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানালো সূচনা। ঘাড় ফিরিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো, বিড়বিড় করে বলল, আমি বাঁচতে চাই, এই মানুষটার সঙ্গে কাটাতে চাই অনেকগুলো বসন্ত। রাতের ফ্লাইটে ফিরতে হবে, তাই মায়েরকে ডেকে তুলল সূচনা। দুজনে মিলে একটু ঘুরতে বের হবে, হৈমির জন্য কিছু জিনিস কিনতে হবে। মেয়েটা মেসেজ করে বারবার করে বলে দিয়েছে তার জন্য যেন তেঁতুল নিয়ে যাওয়া হয়, আর কিছুই চাই না তার। মেসেজ লিখে আবার সতর্ক করেও দিয়েছে। ভাবি রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই, আমি তোমার ভাইয়ের ফোন থেকে লুকিয়ে লুকিয়ে মেসেজ করেছি, এক্ষুনি ডিলিট করে দিব। তুমি রিপ্লাই না করলে উনি টেরও পাবে না। এইটুকু রিকের সাথে কয়েকটা হাসির ইমোজিও দিয়েছে। ভেবেই হাসলো সূচনা, মায়ের কাঁধে হাত রেখে ডাকলো, মাহের উঠুন। হালকা জেগে উঠে মাহের বলল। নামাজ পড়েছেন? সূচনা কিঞ্চিত মন খারাপ করে বলল, হ্যাঁ, দুজন একসাথে পড়লে খুশি হতাম, তা তো আর হলো না। দীর্ঘশ্বাস ছাড়ল সে দীর্ঘশ্বাসের শব্দ কর্ণগোচর হতেই মুচকি হাসলো মাহের। চোখ বুজে থাকা অবস্থাতেই কিয়ৎকাল পেরিয়ে গেলে হাত বাড়িয়ে সূচনাকে কাছে টানলো। সূচনা বুঝতে পেরে ধীরে ধীরে তার কাছাকাছি এসে বসলো। মাহের আলগোছে তার কোলে মাথা রেখে শীতল কণ্ঠে বলল, আজ দুপুর থেকে দুজন একসঙ্গে নামাজ পড়ব এবং এরপর থেকে প্রতি ওয়াক্তে তাই হবে। সূচনার নিশ্চুপ। মায়ের ধীরগতিতে চোখ খুলে তাকালো, দৃষ্টিপাত করলো তার বউয়ের অভিমানী মুখশ্রীতে, বলল, এত অভিমান করলে চলে? একজন গুড হাজব্যান্ড হিসেবে আমি যা করেছি তা কি অন্যায়? সূচনার হাসি পেল, তবুও সে মুখটা অভিমানী করেই রাখলো। মায়ের পুনরায় বলল, পুরো রাত এত টর্চার করেছি বউকে, শেষ রাতে একটু ঘুমিয়েছে। আমার এত মায়া লাগলো যে তখন আর ডাকতে পারলাম না। ভাবলাম আমি নামাজ পড়ে নেই, তাকে 1 ঘন্টা পর রেখে দিই। খুব বেশি অন্যায় হয়ে গেছে নাকি? লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল সূচনার। মুখ লুকানোর জায়গা না পেয়ে এদিক সেদিক চোখ ঘুরাতে লাগলো। টের পেয়ে মায়ের চোখ বুঝলো, মুচকি হেসে বলল। বউটা ভীষণ লাজুক। সূচনা কথা ঘুরাতে বলল, আপনি উঠবেন না? চলো না বের হই, আজ দিনটাই আছে, রাতে ফ্লাইট, ভুলে গেছেন? চট করে চোখ খুলল মাহের, জিজ্ঞেস করলো, সাহস তো খুব বেশি, ঘুরতে যেতে চাইছেন? কেন, কি হয়েছে? মৃদু কেশে উঠে মাহের বলল, অনেক কিছুই তো হলো, কোনটা বলবো? বললেই তো লজ্জায় মুখ লুকোতে চাইবেন। ইস, আপনি দেখছি খুব দুষ্টু। কথাটা বলেই মায়ের মাথা সরিয়ে উঠে দাঁড়ালো সূচনা। টুকটাক কাজের সুতায় বলল, আপনি উঠে তৈরি হন, আমি এগুলো গুছিয়ে নিই ততক্ষণ। মায়ের কতক্ষণ থম মেরে তাকিয়ে রইল, এরপর আকস্মিক প্রশ্ন করলো, পেইন কিলার ট্যাবলেট খেয়েছেন? চমকালো সূচনা। লজ্জায় নিঃশ্বাসগুলো বেসামাল হলো ভীষণ। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শাড়ি ঠিকঠাক করার বাহানায় দাঁড়ালো, আমতা আমতা করে বলল, আমি ঠিক আছি, সমস্যা নেই। চট করে উঠে বসলো মাহের, একই ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মৃদুপায় সূচনার কাছে এসে হাত বাড়িয়ে কপাল গলা চেক করলো, অল্প উষ্ণতা অনুভব করে স্পর্শ করলো শাড়ির আঁচলে। সূচনা আতকে উঠে বলল, কিছু হয়নি, আপনি অযথা ভাবছেন। হুম, এত কথা বলছে কেন? চুপসে গেল সূচনা। তার শরীর জুড়ে দেওয়া লাভ বাইটগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল মাহের। লজ্জায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম সূচনার। মায়ের চটপট শাড়ি ঠিকঠাক করে দিয়ে বলল, চলুন আগে কিছু খেয়ে নেবেন, তারপর ওষুধ দিচ্ছি। থমথমে কণ্ঠ সূচনা কিঞ্চিত জবাব দিল। বসার ঘরে ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে বসে রুদ্র, দৃষ্টিজোড়া ল্যাপটপে স্থির। বেডরুমের দরজায় আড়াল থেকে একটু পরপর উকি দিচ্ছে হৈমি। সারা বেলা পেরিয়ে গেল, রাতও বাড়ছে, তবুও রুদ্র একটি শব্দ বিনিময় করেনি তার সঙ্গে। একসঙ্গে বসে খায়ওনি। কাজের মেয়ে ঋতু ছিল বলে সেও চুপচাপ ছিল। সন্ধ্যাবেলা সব কাজ সেরে মেয়েটা চলে গেছে।
এবার বাসা পুরোই ফাঁকা। মনে মনে ভীষণ সাহস সঞ্চয় করে তাই হৈমি গিয়ে বসলো রুদ্রর পাশে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার বুকের কি অবস্থা দেখি? মলম লাগিয়েছিলেন? খুব জ্বালা করছে তাই না? কিভাবে হলো বলুন তো? সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলেন আর তখনই ওটা ঠোঁট ফসকে বুকে পড়েছে তাই না? ইস, আমার যে কি দুঃখ হচ্ছে। আমি একটু দেখি, একটু ছুঁয়ে দিই, আরাম লাগবে। একটু ব্যথা দিব না, শুধু একটু ফু দিব। কথাগুলো বলতে বলতে অনেকটা কাছাকাছি চলে এলো হৈমি। সহসা চোখ মুখ শক্ত করে রুদ্র এমন চোখে তাকালো যে ওর গলা শুকিয়ে গেল, ঢোক গিলে সরে গেল। সে ক্ষীণ স্বরে বলল, সরি। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে পুনরায় নিজের কাজে মন দিল। কয়েক পল পিনপতন নীরবতা। হঠাৎ হৈমি ফুপিয়ে কেঁদে উঠল, অভিযোগের স্বরে বলল, কাল তো চলেই যাব, ভাইয়া ভাবি এই এলো বলে। আপনি আমার সাথে কথা না বললে আমার তো খুব কষ্ট হবে। যাওয়ার আগে একটু ভালোবাসবেন না? দাঁতে দাঁত চেপে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রুদ্র। চট করে উঠে ল্যাপটপ নিয়ে চলে গেল বেডরুমে। হৈমি ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। কয়েক মিনিট পর গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো সে। দেখলো ডিভানে বসে আছে রুদ্র। তর্জনী আর বুড়ো আঙুলে কপাল টিপসে মাথা নিচু করে। নিচুই মাথা ধরেছে। ত্বরান্বিত হয়ে কাছে এলো সে, পাশে বসে বলল। আমি মাথা টিপে দিই? জবাব দিল না রুদ্র। পুনরায় সে বিরস বদনে বলল, অমন করছেন কেন? কাল রাতের কথা ভুলে যান না। ওসব মনে রেখে নিজেদের মধ্যে ঝামেলা করার কি খুব দরকার? আপনি জানেন, আমি শুনেছি মনের ভেতর রাগ পুষে রেখে কারো সঙ্গে কথা না বললে পাপ হয়। শুনুন, আমি শুধু আপনাকে কাল বোঝালাম যে ইচ্ছের বিরুদ্ধে কিছু করালে কেমন লাগে। সেদিন আমাকে আপনি জোর করে কী সব খাওয়ালেন, তাই তো আমিও প্রতিশোধ নিলাম। দেখেছেন, সব সময় নিজের ইচ্ছের অন্যের উপর চাপিয়ে দিতে নেই। সেদিন আপনি ভুল করেছেন, তাই আমিও কাল বোঝালাম আপনার ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে। হৈমির কথা শেষ হতে চট করে রুদ্র উঠে দাঁড়ালো। বড় বড় করে কয়েক দফা শ্বাস নিল সে। হৈমি ভয় পেয়ে গেল, উত্তেজিত কণ্ঠে বলল, অমন করছেন কেন? আপনার কি হাঁপানি রোগ আছে? এটা কি বংশগত নাকি শুধু আপনার একারই এমন হয়েছে? রুদ্রের মাথাটা দপদপ করতে লাগলো। দোয়াতে কান চেপে ধরতে নিয়েও থেমে গেল সে। নিজেকে নিয়ন্ত্রণে এনে চুপচাপ চলে গেল ডাইনিং রুমে। পিছু পিছু হৈমিও গেল। রুদ্র পানির গ্লাস ধরতে উদ্যত হতে সে নিজ তাগিতে জগ থেকে গ্লাসে পানি ভরে দিল। এক পলক দীর্ঘ চোখে তাকালো রুদ্র। হৈমি আমতা আমতা করে বলল, নিন নিন, ঠিক হয়ে যাবে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে পানিটা এক নিঃশ্বাসে শেষ করলো সে। হৈমি বলল, খাবার বাড়বো নাকি ভাইয়ারা এলে খাবেন? রুদ্র জবাব দিল না। আলগোসে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। হৈমি মন খারাপ করে পেছন পেছন এলো। রুদ্র এগিয়ে যাচ্ছে রুমের দিকে। সে পিছু নিয়ে গুটি গুটি পায়ে এগোচ্ছে। রুদ্র গায়ে ঢিলা ঢালা একটি টি শার্ট, তার সঙ্গে মিলে ট্রাউজার পরেছে। মাথায় থাকা এক ঝাঁক চুল পেছনে ঝুঁটি করা। সে ঝুঁটির দিকে তাকিয়ে তাকিয়ে রুমে প্রবেশ করলো সে। রুদ্র গিয়ে বসলো বেলকনিতে। দুটি বেতের চেয়ার পাশাপাশি রাখা ছিল সেখানে। হৈমি চট করে পাশেরটায় গিয়ে বসলো। রুদ্র খোসা খোসা দাড়ি ভর্তি কঠিন হয়ে থাকা জলে তাকিয়ে রইল সে অনেকক্ষণ। পিট পিট করে দীর্ঘ সময় তাকিয়ে থাকার পর আকস্মিক চুমু খেলো খোসা খোসা দাড়ির চোয়ালে। রুদ্র স্থির হয়ে একই ভঙ্গিতে বসে। তার সঙ্গে এইমাত্র কি ঘটে গেল সেদিকে বিন্দুমাত্র পাত্তাও দিল না। অথচ চুমু খেয়ে নিজের ঠোঁট বোলাচ্ছে হৈমি। মিনমিনে গলায় বলল, কেমন কাটার মতো বিধে এগুলো। শুনুন, আপনি ক্লিন শেভ করবেন। ক্লিন শেভ করলে আমি চুমু খেয়ে শান্তি পাবো, আর আপনাকে দেখতে বাচ্চা বাচ্চাও লাগবে। তখন আপনার সঙ্গে আমাকে বেশি মানাবে। রুদ্র উত্তর করল না। সে হৈমির কথা আদৌ শুনেছে কিনা এটুকুও বোঝা গেল না। হৈমি নিজ থেকেই বলল, আমি তো কাল চলে যাচ্ছি, আপনি কিন্তু ফোন করবেন, আর ভিডিও কলেও কথা বলবো আমরা, ঠিক আছে? রুদ্র এক ধ্যানে দূরের পথে তাকিয়ে। হৈমি প্রচণ্ড হতাশ হলো, বলল, আমার না খুব কান্না পাচ্ছে। কথাটা বলতে বলতেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলল সে। রুদ্র সহসা চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভরাট স্বরে বলল, মাথা ধরেছে হৈমি, চুপ থাকো। থামলো হৈমি। অশ্রুসিক্ত নয়নে তাকে আদো স্বরে জিজ্ঞেস করল, মাথা টিপে দিব? না। রাশভারী স্বর রুদ্রর। হৈমি অনুনয় করে বলল, চুল টেনে দিই, আরাম লাগবে। এই প্রশ্নে রুদ্র কিছুই বলল না। মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো হৈমি। রুদ্রর পেছনে দাঁড়িয়ে ছোট ছোট নরম হাত দুটো দিয়ে ধীরে ধীরে চুল টানতে শুরু করলো। জিজ্ঞেস করলো, আরাম লাগছে?
রুদ্র ক্ষীণ উচ্চারণ করল। হুম। এইটুকুতেই মুখে হাসি ফুটল হৈমির। অনেক ভালোবাসার আদর মেখে চুলগুলো টেনে দিতে লাগলো সে। মায়ের সূচনা ফিরে এলো। পরের দিন বিকেলবেলা তারাও চলে গেল হৈমিকে নিয়ে। রুদ্র তার গম্ভীরতায় অটল ছিল। শুধু গাড়িতে ওঠার পর হৈমিকে অশান্ত মনটাকে শান্ত করতে বলেছে। ডোন্ট ওয়ারি, আমি ফোন করব। এরপর কেটে গেছে 1 সপ্তাহ। রুদ্র ফোন করেনি হৈমিকে। অতিরিক্ত মন খারাপ আর চিন্তা করে হৈমির মুখটা শুকিয়ে যাচ্ছে। পড়াশোনা খাওয়া দাওয়া একদমই হচ্ছে না। সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে সে। এতদিন তার পার্সোনাল ফোন ছিল না, মায়ের ফোনটা ইউজ করত। বাড়ি আসার পরের দিনই মায়ের তাকে ফোন কিনে দিয়েছে। সেই ফোন নিয়ে সে পড়ে থাকে। 3 বেলা নিয়ম করে হোয়াটসঅ্যাপে বিশাল বিশাল মেসেজ করে রুদ্রকে। সে মেসেজগুলো সিন হয় কিন্তু রিপ্লাই আসে না। কেন আসে না? উত্তর হিসাবে বুঝে নেয় সেই রাতের ঘটনাটাকে। মনে প্রশ্ন জাগে, তাহলে কেন ফেরার সময় ফোন করব বলেছিল? ধীরে ধীরে পরীক্ষার সময় ঘনিয়ে এলো। আর মাত্র 11 দিনের বাকি। হৈমির চেহারার অবনতি দেখে তার মা সূচনাকে বলল, আমার মনে হয় রুদ্রর সঙ্গে ওর কথাবার্তা হয় না। তুমি একা ডেকে জিজ্ঞেস করো তো। আর তোমার ভাইকে বলে দিও ওর সামনে পরীক্ষা, বাচ্চা মেয়ে, অবুঝ, একটু বোঝায় যেন। সূচনা মাথা নাড়িয়ে বোঝায় সে ভাইকে জানিয়ে দেবে। রাত তখন 9টা ছুঁই ছুঁই। আজ মাহিরের ফিরতে দেরি হবে। সে তার বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে। তাই হামিদা সূচনাকে বলল। খেতে শুয়ে পড়ো, মাহিরের ফিরতে দেরি হবে। সূচনাকে কথাটা বলে হৈমিকে ডাকলো সে। হৈমি আসার পর নিজ হাতে মেয়েকে ভাত খাইয়ে দিল। সূচনাকে অনেকবার বলল খেতে বসতে, কিন্তু সে বসলো না। হামিদার ইচ্ছে ছিল দুজনকে একসাথেই খাইয়ে দিবে, কিন্তু সূচনা জানালো তার একদম খিদে নেই। মা মেয়ে খেয়ে চলে গেল। সূচনা সব গুছিয়ে সবই রুমে গেছে। অমনি কলিং বেল বাজলো। সূচনা কিঞ্চিত ত্বরান্বিত বেগ নিয়ে দরজা খুলল। মুচকি হেসে মাহের বলল। খুব একটা দেরি হয়নি। সূচনা মৃদু হেসে সরে দাঁড়ালো। মায়ের ঘরে ঢুকতে ঢুকতে বলল। আপনারা খেয়েছেন? সূচনা বলল। মা আর হৈমি খেয়েছে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার বাড়ছি। মাথা চুলকে হাসলো মাহের, বলল। আমার জন্য অপেক্ষা করছিলেন? লাজুক এসে খাবার বাড়তে চলে গেল সূচনা। তৃপ্তি ভরে শ্বাস নিয়ে ফ্রেশ হয়ে এলো মাহের। প্লেটে খাবার দেখে বসতে বসতে বলল। এত কষ্ট করে খাবার বাড়লেন কষ্ট করে, আর নিজ হাতে খেতে হবে না? আমি খাইয়ে দিচ্ছি। চমকে তাকালো সূচনা, চাপা স্বরে বলল। ইস না, মা বা হৈমি দেখলে খুব লজ্জায় পড়তে হবে। আপনি বড্ড বেশি ভাবেন আর লজ্জা পান। ওসব কিছুই হবে না। আর যদি হয়ও মানে তারা দেখেও সমস্যা নেই। আমি কি পরনারীকে খাওয়াতে যাচ্ছি বা আপনি পরপুরুষের হাতে খাচ্ছেন? সব লজ্জা আমার পকেটে গুঁজে খেতে বসুন আর হা করুন। মাহেরের জেদের কাছে হার মানল সূচনা। মাহের নিজ হাতে তাকে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি নিজেও খাচ্ছে। এমন সময় খাবার রুমে এলো হামিদা। ছেলের বউকে এমন পরিস্থিতিতে দেখে কিছুটা লজ্জা পেল সে। ফিরে আসতে উদ্যত হয়েও থেমে গেল। হালকা কেসে উঠল। মায়ের কিঞ্চিত চমকালো। সূচনা লজ্জায় মাথা নিচু করে ফেলল। পরিস্থিতি সামাল দিতেই মায়ের হাতে জগ দেখে মাহের বলল। সূচনা, মাকে পানি ভরে দিয়ে আসুন। সঙ্গে সঙ্গে সূচনা উঠে শাশুড়ির থেকে জগ চাইল। হামিদা থম মেরে ওর দিকে জগ এগিয়ে দিল। মায়ের মাকে বলল। প্রেশারের ওষুধ খেয়েছো? হামিদা ক্ষীণ স্বরে জবাব দিল। হ্যাঁ, কখন ফিরেছিস? এই তো কিছুক্ষণ আগে। শুয়ে পড়েছো ভেবে ডাকিনি। সূচনা জগ ভরে এনে দিতেই হামিদা বলল। তোমার তো একদমই খিদে ছিল না, এখন তো দিব্যি খাচ্ছ। বললেই পারতে আমার হাতে খেতে আপত্তি আছে। বিস্মিত হয়ে বুকের ভেতরটা ধরাস করে উঠল সূচনার। হামিদা এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল। মায়ের কিঞ্চিত অবাক হলো, পরক্ষণে নিজেকে সামলে নিল। সূচনাকে বলল। হুম, দ্রুত আসুন, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। থমথমে মুখে চেয়ারে গিয়ে বসলো সূচনা। তার মাথায় চলছে শুধুমাত্র একটি প্রশ্ন, মা কি তাকে খাইয়ে দিতে চেয়েছিল? ইস, সে তো বুঝতেই পারেনি। বুঝলে নিশ্চয়ই এই আদরটা লুফে নিত। সহসা চোখ দুটো টলমল হলো তার। মায়ের তার মুখে খাবার দিতে উদ্যত হতে সে পানি খেলো। ক্ষীণ স্বরে বলল। আর খাবো না প্লিজ। মা খাইয়ে দিতে চেয়েছিল, খাননি কেন সূচনা? এটা কিন্তু ভুল হয়েছে। তাই মা ওভাবে বলেছে। এই নিয়ে মন খারাপ করে এখন আমার হাতে না খেলে আমিও মন খারাপ করব। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি উনি খাইয়ে দিতে চেয়েছে। ওনাদের সঙ্গে খেতে বলেছে, তাই বলেছি পরে খাবো আপনি আসলে। আপনাকে ছাড়া খেতেও মন মানছিল না। আমি খুব সরি মাহের, আমার মাকেও সরি বলবো। আচ্ছা বুঝেছি, তাহলে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ব্যাপার না।
আমি আছি তো, মাকে সঠিকটা বোঝানোর দায়িত্ব আমার। পরের দিন সকালবেলা হামিদা বেশ চুপচাপ রইল, কার সাথেই তেমন কথা বলল না। রান্না করে মায়েরকে খেতে দিতে দিতে এত ব্যস্ততা গেল, সূচনার যে শাশুড়িকে সরি বলা হলো না। আজ প্রথম ক্লাসটাই মাহেরের, তাই দ্রুত বেরিয়ে যেতে হলো তাকে। পথিমধ্যে তার খেয়াল হলো গত রাতের কথা। সে যদি এক্ষুনি বিষয়টা না সামলায়, অন্য সব বউ শাশুড়িদের মধ্যে হওয়া মান অভিমান অতপর গৃহযুদ্ধ হতে পারে। যদিও তার মা বা সূচনা দুজন মানুষই ভীষণ শান্ত প্রকৃতির, তবুও মনে মনে একে অপরের প্রতি কিঞ্চিত তিক্ততা আসুক তা সে চায় না। তাই মাকে ফোন করলো সে, লম্বা সালাম দিয়ে বলল, ও মা, তুমি কি তোমার ছেলের বউয়ের উপর ভীষণ অভিমান করেছো?